এর আগের দিন আমরা পিডি শুরু করেছিলাম এবং পিডিতে আমরা যে একটা ইকুয়েশন দেওয়া থাকবে সেখান থেকে আমরা হয় আরবিটারি কনস্ট্যান্টগুলোকে এলিমিনেট করব, না হলে আরবিটারি ফাংশনগুলোকে এলিমিনেট করব এবং সেখান থেকে আমরা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করেছিলাম। এই ছিল হচ্ছে আমাদের কাজ এর আগের দিনে। আজকে আমরা কি করব? আজকে আমরা যে পিডিগুলো ফর্ম করেছিলাম সেগুলোকে সলভ করব। ঠিক আছে? যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো আমরা ফর্ম করেছিলাম, তৈরি করেছিলাম, সেগুলোকে আমরা সলভ করব। তো তোমাদের সিলেবাসে সলভের দুটো মেথড আছে, আর মেথড নেই। একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মেথড আর একটা হচ্ছে চারপিট মেথড। তো ল্যাগ্রাঞ্জ মেথড দিয়ে আমরা কি করি? আমরা ল্যাগ্রাঞ্জ মেথড দিয়ে, ঠিক আছে, কোয়াসি লিনিয়ার এই টাইপের ডিফারেনশিয়াল যে পিডি, যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেগুলোকে আমরা সলভ করি কোয়াসি লিনিয়ার। তো তোমরা এই কোয়াসি লিনিয়ার এই টার্মটার সঙ্গে অবগত নয়, তোমরা লিনিয়ার বা নন লিনিয়ার এই দুটো জিনিস করেছো। আজকে আমি আগে কিছু জিনিসপত্রগুলো একটু বলে দিই, ঠিক আছে, যে কাকে কোয়াসি লিনিয়ার বলা হয়, লিনিয়ার আর কোয়াসি লিনিয়ারের মধ্যে ডিফারেন্সটা কি, নন লিনিয়ারের সঙ্গে কোয়াসি লিনিয়ারের ডিফারেন্সটা কি, তারপর ল্যাগ্রাঞ্জ এই মেথডটা দিয়ে কি করে কোয়াসি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে সেটা আমি শিখিয়ে দেব। ফার্স্ট কাজ, ঠিক আছে, লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, তোমরা হয়তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে লিনিয়ারটা জানো আর নন লিনিয়ারটা জানো। লিনিয়ার মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে মনে আছে লিনিয়ারের ডেফিনেশন কেউ কি বলতে পারবে? কি দিয়েছিলাম আমি লিনিয়ার? আমি একটু সাহায্য করতে পারি। লিনিয়ার মানে ডিগ্রি 1, কার কার ডিগ্রি 1 হবে এবং কি হবে? স্যার ডেরিভেটিভ গুলো আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর ডিগ্রি গুলো এক হতে হবে। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যখন আমি লিনিয়ারের ডেফিনেশন করিয়েছিলাম তখন আমি বলে দিয়েছিলাম লিনিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে, ধরো যদি ওয়াইটা হচ্ছে ফাংশন অফ এক্স হয়, তার মানে এক্স এখানে ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট, বা অনেক সময় এটাকে বলা যে এক্সটা হচ্ছে নন ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, জানা ভেরিয়েবল, জানি এটা, আর ওয়াইটা হচ্ছে আননোন ভেরিয়েবল বা এটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও বলে। তো লিনিয়ারের ক্ষেত্রে কি, এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো, ঠিক আছে, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা দেওয়া আছে সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ গুলোর ডিগ্রি 1 হতে হবে। কোথাও ওয়াই স্কোয়ার থাকা যাবে না, কোথাও ডিওয়াই ডিএক্স যদি ডেরিভেটিভ হয় তার পাওয়ার 1-এর বেশি হওয়া যাবে না, এগুলো হওয়া যাবে না। সে ডি2ওয়াই ডিএক্স2 হতে পারে, যা ইচ্ছা হতে পারে, কিন্তু ডেরিভেটিভ গুলো ডিগ্রি, ঠিক আছে, 1-এর বেশি হতে পারে না। অর্ডার যা ইচ্ছা হতে পারে, ডিগ্রি গুলো যেমন ডিওয়াই ডিএক্স এর জায়গায় যদি ডি2ওয়াই ডিএক্স2 থাকে তাহলে সেকেন্ড অর্ডার, কিন্তু তার ডিগ্রিও কি হবে? 1 হতে হবে। 2 যদি হয় 1-এর বেশি হবে না। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেরিভেটিভ গুলো কি আকারে থাকা যাবে না? মাল্টিপল আকারে, পূর্ণ আকারে থাকতে পারবে না, প্রোডাক্ট আকারে থাকা যাবে না। যদি না যায় তাহলে সেই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে বলা হয় লিনিয়ার, বাকিগুলো নন লিনিয়ার। তো লিনিয়ার সম্পর্কে একটা আইডিয়া সবার আছে, তো আমরা আজকে লিনিয়ারটাই এখানে করাবো। তো ডেফিনেশনটা একই রকম, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রেও লিনিয়ার জিনিসটা একই রকম, নন লিনিয়ারটাও একই রকম। তাছাড়াও আমরা আরো দুটো জিনিস জানবো, একটা হচ্ছে সেমি লিনিয়ার, একটা হচ্ছে কোয়াসি লিনিয়ার। তো তার আগে একটা জিনিস বলি, আমরা মূলত এখানে লিনিয়ার সলভ করব কিন্তু ফার্স্ট অর্ডার, হ্যাঁ, মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা লিনিয়ার পিডি যে করছি, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু করছি সবই ফার্স্ট অর্ডার। তাহলে আমি প্রথমে লিখে ফেলি যে ফার্স্ট অর্ডার, হেডিংটা দিই ক্লাসিফিকেশন অফ ফার্স্ট অর্ডার পিডি। হ্যাঁ, এখানে শুধুমাত্র আমরা ফার্স্ট অর্ডারটা নিয়েই আমরা আলোচনা করব, তোমাদের সিলেবাসে যা আছে। ফার্স্ট অর্ডার মানে আমি একটু বলে দিই তার আগে, ধরো একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, লেট, আচ্ছা, একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন জেনারেল ফর্ম কি? সেটা একটা ফাংশন হবে, ঠিক আছে। কিসের ফাংশন হবে?
ধরে নিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো এক্স আর ওয়াই, একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। কটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে? দুটো, একটা হচ্ছে এক্স আর ওয়াই যাদেরকে বলা হচ্ছে নন ভেরিয়েবল, আর আননোন ভেরিয়েবলটা হচ্ছে জেড। তাহলে একটা ফাংশন দেওয়া আছে এক্স এর, ওয়াই এর, জেড এর। কোথাও কি ডেরিভেটিভ আছে? এখানে তিনটে ভেরিয়েবল আছে, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, কোথাও ডেরিভেটিভ নেই। এবার আমি তার সাথে কমা দিয়ে লিখলাম, ঠিক আছে? দেখো মানে আমরা এটা কিন্তু আমি যেটা লিখতে চাইছি সেটা কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো অবশ্যই ইনভলভ থাকবে। এর আগের দিন আমি ডেফিনেশনটা করিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করছি, আমি একটা পি নিচ্ছি আর একটা কিউ নিচ্ছি। এর আগের দিন বলেছি পি আর কিউ মানে কি? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এটা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, জেনারেল ফর্ম। হ্যাঁ, অফ কত অর্ডারের? ফার্স্ট অর্ডার। ওয়্যার যেখানে পি মানে আর কিছুই না ডেল জেড ডেল এক্স, আর কিউ মানে ডেল জেড ডেল ওয়াই। ডেল জেড ডেল ওয়াই। তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নিলাম, সেটা যা ইচ্ছে হতে পারে। সেখানে কারা কারা থাকবে? এক্স থাকবে, ওয়াই থাকবে। এক্স আর ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, জেড হচ্ছে এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করছে। সেই জন্য জেড এর রেসপেক্টে দুটো ডেরিভেটিভ, ডেল জেড ডেল এক্স, ডেল জেড ডেল ওয়াই পার্শিয়াল। এটাকে ধরছি পি, ডেল জেড ডেল এক্স, আর এটা হচ্ছে কিউ। তাহলে দেখো পি মানে অর্ডার এক, কিউ এরও অর্ডার এক। এই অর্ডার এক, হ্যাঁ, ফার্স্ট অর্ডার, কিন্তু সেকেন্ড অর্ডার না। সেকেন্ড অর্ডার কখন হয়ে যায়? যখন আমরা ডেল টু জেড ডেল এক্স টু এই সমস্ত করি, বা ডেল টু জেড ডেল ওয়াই টু, বা ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই, এগুলো কিন্তু থাকছে না। আমরা শুধুমাত্র এখানে আমাদের সিলেবাসে ফার্স্ট অর্ডার আছে বলে আমরা ফার্স্ট অর্ডারটা নিয়ে আলোচনা করছি। তাহলে এরকম একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, সেই পার্শিয়াল অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেয়ার আর 4 ফর্মস। মূলত আরো অনেক কিছু আছে, আমরা, ঠিক আছে, 4টে ফর্মস আছে অফ পিডি। কি কি সেই ফর্ম? 1 নম্বর লিনিয়ার পিডি। আচ্ছা, লিনিয়ারের ক্ষেত্রে নিয়মটা কি? ওডির ক্ষেত্রে আমরা যে নিয়মটা জেনে গেছি, পিডির ক্ষেত্রেও নিয়মটা ওরকমই। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড, আমার কথাটা মন দিয়ে শোনো, আর ডেরিভেটিভ গুলো, এখানে কিন্তু দুটো ডেরিভেটিভ, একটা পি একটা কিউ, পি মানে এটা, কিউ মানে এটা, এদের ডিগ্রি সব সময় এক থাকবে। লিনিয়ার পিডির ক্ষেত্রে কি বলছে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বোঝাতে পারছি, আর পি কিউ ডেরিভেটিভ গুলো, এদের ডিগ্রি গুলো সবসময় এক থাকবে, 1 নম্বর। 2 নম্বর, এরা প্রোডাক্ট আকারে থাকবে না, মানে জেড এর সাথে পি বা জেড এর সাথে কিউ বা পি কিউ, এরা প্রোডাক্ট আকারে থাকবে না। তাদেরকে বলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি ধরনের? পার্শিয়াল, একই রকম। তো লিনিয়ারটার ক্ষেত্রে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো আমরা কি হচ্ছে, আমরা যেহেতু ফার্স্ট অর্ডার লিনিয়ার পিডি পড়ছি, তাহলে ফার্স্ট অর্ডারের না একটা ফর্ম আছে, সেই ফর্মটা যদি মুখস্থ করে নাও তাহলে আর কিছু অসুবিধা নেই। কি সেই ফর্ম? বলছে এই হচ্ছে ফর্মটা, একটা ফাংশন ক্যাপিটাল পি অফ এক্স ওয়াই, হ্যাঁ ক্যাপিটাল পি, তার সাথে স্মল পি। আচ্ছা, ক্যাপিটাল পিটা কার ফাংশন? এক্স ওয়াই এর ফাংশন। এক্স ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাদের ডিগ্রি যা ইচ্ছে হতে পারে, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। এক্স আর ওয়াই তারা যা ইচ্ছে হতে পারে, এক্স এর স্কোয়ার হতে পারে, কিউব হতে পারে, ওয়াই এর সাথে প্রোডাক্ট হতে পারে। ওয়াই আর এক্স যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দিস টু ভেরিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই দেয়ার ডিগ্রি মে বি ডিফারেন্ট, যা ইচ্ছে হতে পারে। দেয়ার ডিগ্রি ক্যান বি মোর দেন 1, মোর দেন 2, এনিথিং। পি অফ এক্স ওয়াই তার সাথে স্মল পি মানে ডেরিভেটিভ, এই পি এর ডিগ্রি কিন্তু এক হতে হবে। মানে আমি বলতে চাইছি এরকম পি স্কোয়ার থাকা যাবে না, পি ডিগ্রিটা এক হতে হবে। প্লাস সাম ফাংশন অফ এক্স ওয়াই, ধরে নিলাম ক্যাপিটাল কিউ, তার সাথে স্মল কিউ, কিউটাও ডেরিভেটিভ, এবং তাই জন্য কিউ এর ডিগ্রিটাও এক হতে হবে, ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ এক্স ওয়াই আর
তার সাথে জেড, জেডটাও যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার ডিগ্রিটাও এক হতে হবে। বুঝতে পারা গেছে? লিনিয়ার, যেটা আমরা করে এসেছি। আমি হয়তো ফর্মটা এখানে লিখছি, সেই জন্য হয়তো ব্যাপারটা মনে হতে পারে যে স্যার এরকম একটা অন্য ফর্ম করাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু বিষয়টা সেম, যে সোজা কথা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর ডিগ্রি এক, ডেরিভেটিভ গুলোর ডিগ্রি এক, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেরিভেটিভ গুলো প্রোডাক্ট আকারে থাকবে না। প্লাস সাম আরেকটা ফাংশন নি এক্স এস অফ এক্স ওয়াই, এই হচ্ছে ফর্ম। আমার কথাটা বোঝা গেল? যদি বলো স্যার একটা উদাহরণ দিতে, আমি একটা উদাহরণ দিতে পারি। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো বললাম এক্স স্কোয়ার ওয়াই পি প্লাস এক্স ওয়াই স্কোয়ার কিউ ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস ধরো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই। কি হলো তার মানে? ক্যাপিটাল পি কত হবে কে বলতে পারে? এই যে এক্স ওয়াই এর ফাংশন এক্স স্কোয়ার এক্স ওয়াই, স্কোয়ার ওয়াই, ক্যাপিটাল কিউ আমি এটা নিজের ইচ্ছে মতো দিয়েছি, সেটা যা ইচ্ছে হতে পারে। এক্স ওয়াই স্কোয়ার, দেখো এখানে কিন্তু এক্স এর ডিগ্রি 2, এখানে কিন্তু ওয়াই এর ডিগ্রি 2, তাতে কোনো যায় আসে না। কেন? কারণ এখানে এক্সও ইন্ডিপেন্ডেন্ট, ওয়াইও ইন্ডিপেন্ডেন্ট। পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে বা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে একাধিক ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হয়। ওডির ক্ষেত্রে কিন্তু একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, পিডির ক্ষেত্রে একটা ডিপেন্ডেন্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অনেকগুলো হয়। সেই জন্য তো পার্শিয়াল ডেরিভেটিভটা হয়, যে পার্শিয়াল মানে একবার একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টেড ডেরিভেটিভ, তারপর আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টেড ডেরিভেটিভ। এই হচ্ছে বিষয়। সে আরো বেশি থাকতে পারে, যেমন এর আগের দিন আমি একটা অঙ্ক করেছিলাম, এক্স ওয়াই টি তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল। তো যাই হোক, সেগুলো একাধিক থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আর তার সাথে জেড, এটার মাথায় রাখতে হবে এর ডিগ্রিটা কিন্তু, মানে মেন বিষয়গুলো হচ্ছে পি কিউ জেড। তোমরা বলতে পারো, ভাবতে পারো স্যার এই সোজা জিনিস, এগুলো তো আপনি অনেকদিন ধরে করাচ্ছেন, তাহলে এতটা কেন জোর দিচ্ছেন বারবার করে? কারণ আছে, যখন আমি সেমি লিনিয়ার আর কসি লিনিয়ার করাবো তখনই তোমাদের কিন্তু গুলিয়ে যাবে। সেই জন্য আমি এতটা জোর দিয়ে লিনিয়ার নন লিনিয়ার জানা সত্ত্বেও আমি বারবার করে আবার ফর্মটা তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি, কারণ এরপর যখন কসি আর সেমি করাবো খুব সামান্য সামান্য ডিফারেন্স আছে লিনিয়ারের সঙ্গে কসি লিনিয়ার আর সেমি লিনিয়ারের। সেই কারণে আমি বারবার করে ফর্মটা বলে দিতে চাইছি, এবং ডেফিনেশনটা তোমরা জানোই, সেজন্য ডেফিনেশনটা লেখালাম না, জাস্ট বলে দিলাম। ঠিক আছে? তাহলে এদের ডিগ্রিগুলো এক। ক্লিয়ার? হ্যাঁ, এটা জিরো হতে পারে, এই পার্টটা হয়তো জিরো, কিন্তু থাকতে পারে, এরকম পার্ট থাকতে পারে, থাকলে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? বোঝাতে পেরেছি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, নেক্সট সেমি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এগুলো জেনে রাখা ভালো, পরবর্তীকালে সবসময় কাজে লাগবে। ঠিক আছে? সেই জন্য আমি গোটাটা ডিসকাস করে দিচ্ছি। সেমি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মটা কিরকম হবে দেখে নাও। এখানেও ক্যাপিটাল পি হচ্ছে একটা এক্স ওয়াই ফাংশন, সঙ্গে স্মল পি, মানে ডেরিভেটিভের ডিগ্রি এক, প্লাস ক্যাপিটাল কিউ ইন্টু এক্স ওয়াই, তার সাথে স্মল কিউ, মানে পি আর কিউ যেগুলো ডেরিভেটিভ, স্মল পি আর স্মল কিউ, এদের ডিগ্রিগুলো এক। কিন্তু বারবার করে বলছি, কিন্তু যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার ডিগ্রি একের বেশি হতে পারে। কথাটা বুঝতে পারলে? যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার মানে এখানে কি জেড, জেড এর কিন্তু ডিগ্রি এখানে এক নাও হতে পারে, কারণ আমরা একটা ফাংশন নিচ্ছি আর সেটা এক্স ওয়াই জেড এর ফাংশন। জেড এর ফাংশন মানে জেড এর পাওয়ার যা ইচ্ছে হতে পারে। আগেরটা দেখো, আগের আর এটার মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু আগেরটা কি নিয়েছিলাম, আটটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, তার সাথে কিন্তু ইনটু জেড, এটা কিন্তু আলাদা জিনিস। আর এবার হচ্ছে আটটা এক্স ওয়াই জেড এরই ফাংশন। এই ফর্মে যদি থাকে তাহলে সেটাকে বলে সেমি লিনিয়ার। তাহলে সেমি লিনিয়ার কি? সেমি লিনিয়ারে হচ্ছে স্মল পি স্মল কিউ, মানে যেগুলো ডেরিভেটিভ তাদের ডিগ্রিগুলো এক থাকবে, কিন্তু যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার ডিগ্রিটা একের বেশি হতে পারে। এটা উদাহরণ, একবার আগের উদাহরণটাই দিচ্ছি। ধরো এক্স স্কোয়ার পি প্লাস এক্স ওয়াই স্কোয়ার কিউ, আর এখানে ধরো 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল। সমস্যাটা কোথায় হলো তাহলে? সেমিলিনিয়ার কেন হলো? এইটার জন্য।
বোঝাতে পারলাম? তাহলে এইটা হচ্ছে জেড যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার ডিগ্রিটা কিন্তু একের বেশি থাকতে পারে। কেউ যদি লিনিয়ার হয় সেটাকে কিন্তু সেমি লিনিয়ার বলা যাবে। কেন? ধরো কেউ লিনিয়ার হলো, হ্যাঁ, যেমন এইটা ধরো লিনিয়ার। লিনিয়ার কি না এটা, যেটা আমি দিলাম এখন, এটা এক্সাম্পল 1, এটা এক্সাম্পল 2। এক্সাম্পল 2 এটা লিনিয়ার কি না? পি এর ডিগ্রি 1, কিউ এর ডিগ্রি 1, জেড এর ডিগ্রি 1, কেউ প্রোডাক্ট আকারে নেই। আচ্ছা দেখো তো, এটা আবার সেমি লিনিয়ারও কেন? কারণ এটা দেখো এক্স ওয়াই জেড এর একটা ফাংশন, সেই এক্স ওয়াই জেড এর ফাংশনটা এরকম হতে পারে 2 × x² y² জেড, শুধু জেড, জেড এর ডিগ্রি 1 হতেই তো পারে, না আর তো কিছু নেই। এক্স ওয়াই জেড এর ফাংশন মানেই যে জেড এর সবসময় পাওয়ার 1 এর বেশি হবে তার তো কোনো মানে নেই, জেড এর পাওয়ার 1 হতে পারে। তাহলে লিনিয়ার কিন্তু ইমপ্লাই করছে সেমি লিনিয়ারিটি, কিন্তু উল্টোটা আবার ট্রু না। যদি এখানে জেড স্কোয়ার দিয়ে দিই তাহলে কিন্তু এটা সেমি লিনিয়ার হচ্ছে, কিন্তু সেটা লিনিয়ার হয় না, কারণ লিনিয়ার হতে গেলে জেড এর ডিগ্রিটাকে 1 হতে হবে। তার মানে যারা লিনিয়ার তারা সেমি লিনিয়ার। আমার কথাটা বোঝা গেল? নেক্সট নাম্বার 3, কোয়াসি লিনিয়ার। এটাই তোমাদের সিলেবাসে আছে, হ্যাঁ, স্টার্ট দিয়ে রাখছি। মানে তোমাদের যে ল্যাগ্রাঞ্জ মেথড, সেই ল্যাগ্রাঞ্জ মেথডটা হচ্ছে কোয়াসি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে সলভ করা। সেটা বলার জন্যই আমি এত কিছু আলোচনা করলাম। আচ্ছা, কোয়াসি লিনিয়ারের ফর্মটা আগে বলে দিই। কোয়াসি লিনিয়ারের ফর্মটা হচ্ছে ক্যাপিটাল পি এক্স ওয়াই এর পাশাপাশি জেড এর ফাংশন হতে পারে। ক্যাপিটাল পি কি হতে পারে? এক্স ওয়াই এর পাশাপাশি জেড এর ফাংশন ইনটু পি, পি মানে ডেরিভেটিভ স্মল পি। ক্যাপিটাল কিউ সিমিলারলি এক্স ওয়াই এর পাশাপাশি জেড এর ফাংশন হতে পারে ইনটু স্মল কিউ। ক্যাপিটাল আর এটা এক্স ওয়াই জেড এর হতে পারে। এই যে ফর্মটা, এটা হচ্ছে কোয়াসি লিনিয়ার। তাহলে সেমি লিনিয়ার আর কোয়াসি লিনিয়ারের মধ্যে ডিফারেন্সটা কে বলতে পারে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেমি লিনিয়ার আর কোয়াসি লিনিয়ার? স্যার এখানে ক্যাপিটাল পিতে এক্স ওয়াই জেড আছে কোয়াসিতে। তার মানে সেমির ক্ষেত্রে ডেরিভেটিভ যেটা আছে, ডেরিভেটিভ গুলো, সেই ডেরিভেটিভ গুলোর যে কোফিসিয়েন্ট গুলো, সেগুলো হচ্ছে এক্স আর ওয়াই থাকবে, তাই না? ডেরিভেটিভ গুলোর যে কোফিসিয়েন্ট, এই যে এক্স স্কোয়ার ওয়াই বা এক্স ওয়াই স্কোয়ার, সেগুলো হচ্ছে সব ইন্ডিপেন্ডেন্ট গুলো থাকে। কিন্তু কোয়াসিলিনিয়ারের ক্ষেত্রে এই যে ডেরিভেটিভ গুলো যে আছে স্মল পি আর স্মল কিউ, তার কোফিসিয়েন্ট গুলো এক্স ওয়াই এর পাশাপাশি জেডও থাকতে পারে। তার মানে জেড আর স্মল পি প্রোডাক্ট আকারে আছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? জেড আর স্মল পি কি আকারে আছে? প্রোডাক্ট আকারে আছে। যদি বলে একটা এক্সাম্পল দিতে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি কোয়াসিলিনিয়ারের। ধরো এরকম হলো, সাপোজ এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু স্মল পি প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড ইন্টু স্মল কিউ ইজ ইকুয়াল টু, ধরো বললাম 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। জেড এর ডিগ্রি যদি 0 হয়ে যেত, হতেই তো পারে। ক্যাপিটাল পিটা এক্স ওয়াই জেড এর ফাংশন, জেড এর ফাংশন মানে আমরা অনেক সময় জেড টু দি পাওয়ার 0 মানে 1 করে দিই না, সেটাকেও তো আমরা জেড এর ফাংশন বলি। ধরো যদি জেড এর ডিগ্রিটা যদি 0 হয়ে যেত তাহলে কি হয়ে যেত? সেমি লিনিয়ার হতো। লিনিয়ার। তাহলে সেমি লিনিয়ার হয়ে যেত না, জেড এর ডিগ্রি 0 মানে এটা হতো। তার মানে আমি বলতে চাইছি সেমি লিনিয়ার যদি হয় সেটা কিন্তু একটা কোয়াসি লিনিয়ার হবেই। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, এই যে সেমি লিনিয়ার, এই সেমি লিনিয়ারটা কিন্তু এখানে যদি জেড টু দি পাওয়ার 0 করে দাও, এখানে যদি জেড টু দি পাওয়ার 0 করে দাও, তাহলে কিন্তু এটা কোয়াসি লিনিয়ার হয়ে গেল। কিন্তু যদি এখানে জেড থাকে বা জেড এর পাওয়ার যদি বেশি থাকে, তাহলে কিন্তু এটা কোয়াসি লিনিয়ার হয়, সেমি লিনিয়ার কিন্তু নাও হতে পারে। তার মানে সেমি লিনিয়ার ইমপ্লাই করছে কোয়াসি লিনিয়ার, কিন্তু উল্টোটা ট্রু না। আমার কথা বুঝতে পেরেছো? আমি যদি কাউকে বলি একটা এক্স ওয়াই এর ফাংশন, বললাম এক্স ওয়াই এর ফাংশন হচ্ছে এক্স, অসুবিধার কি আছে? এক্স আছে, ওয়াই এর পাওয়ার 0 আছে। তো অনেকটা ওরকমই যে এখানে এক্স ওয়াই জেড এর ফাংশন আছে, সেটা যদি জেডটা না থাকে, যেমন এইটা, এটাকেও তো বলা যায় এক্স ওয়াই জেড এর ফাংশন, কিন্তু জেডটা থাকবে না, তখন ঠিক আছে। কিন্তু জেড যদি থেকে যায় তাহলে কিন্তু এটা কোয়াসি লিনিয়ার হয়ে যাবে। তার মানে সেমি লিনিয়ারটা কোয়াসি লিনিয়ার বলতে পারি, কিন্তু কোয়াসি লিনিয়ার কিন্তু সেমি লিনিয়ার নাও হতে পারে। যেমন এইটা হচ্ছে কোয়াসি, যেহেতু জেড আছে, কিন্তু জেড থাকলে কোয়াসি হবে, সেমি হবে না। সেমি হলে আবার লিনিয়ারও হবে না, মানে সেমি, যাই হোক, সেমি না হলে, সেমি হলেও যে হবে তার কোনো ব্যাপার নেই। তার মানে এই দিকটা ট্রু, লিনিয়ার হলে সেমি, সেমি হলে কোয়াসি, উল্টো দিকটা ট্রু নাও হতে পারে। আর 4 নম্বর হচ্ছে নন লিনিয়ার। আশা করি বুঝতে পেরেছো নন লিনিয়ারের ক্ষেত্রে কি হবে।
কে বলতে পারে? এতক্ষণ অব্দি জেড নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু একটা জিনিস কিন্তু এখনো চেঞ্জ হয়নি। লিনিয়ার বলো বা সেমি লিনিয়ার বলো বা কোয়াসি লিনিয়ার বলো, এই তিনটের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস ফিক্সড আছে। কোন জিনিসটা? এমন একটা জিনিস যেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। PRQ এর প্রোডাক্ট হয়নি। প্রোডাক্ট না, PRQ প্রোডাক্টের এর ডিগ্রি পাশাপাশি 1, প্রোডাক্ট তো অবশ্যই হয়নি, তার পাশাপাশি পিআর কিউ এর ডিগ্রি 1 আছে। ডিগ্রিটা 1 আছে, মানে ডেরিভেটিভ গুলোর ডিগ্রি কিন্তু 1 আছে এখনো অবধি। লিনিয়ারেও 1 আছে, লিনিয়ারে হচ্ছে ডেরিভেটিভ গুলোর ডিগ্রি 1 আছে প্লাস ডিপেন্ডেন্টের ডিগ্রি 1 আছে। সেমি লিনিয়ারের ক্ষেত্রে ডেরিভেটিভ গুলোর ডিগ্রি 1 আছে, কিন্তু ডিপেন্ডেন্টের ডিগ্রিটা 1 এর বেশি। আর কোয়াসি লিনিয়ারের ক্ষেত্রে ডেরিভেটিভের সঙ্গে ডিপেন্ডেন্টের প্রোডাক্ট আকারে আছে, তারপর ডেরিভেটিভ এর ডিগ্রি 1 এর বেশি হতে পারে ডিপেন্ডেন্টের। কিন্তু নন লিনিয়ারের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে ধরো ক্যাপিটাল পি এক্স ওয়াই, সে জেডও হতে পারে, যাই হোক আমি ক্যাপিটাল পি এক্স ওয়াই দিয়ে করছি, তার সাথে এরকম ভাবে একটা পি এর ডিগ্রি 1 এর বেশি, আমি পি স্কোয়ার দিয়ে লিখলাম, ঠিক আছে, স্মল পি ক্যাপিটাল কিউ ইন্টু এক্স ওয়াই, এর ডিগ্রি 1 এর বেশি। হ্যাঁ, এরকম হতে পারে যে একটার ডিগ্রি 1 এর বেশি আরেকটার ডিগ্রি 1, তাও হতে পারে। যাই হোক আমি একবারে একটা ফর্ম করাচ্ছি যে পি এর ডিগ্রিও 1 এর বেশি, কিউ এর ডিগ্রিও 1 এর বেশি। আর ধরো এখানে এক্স ওয়াই জেড, বা এরকমও লিখতে পারি, এখানে এক্স ওয়াই জেডই দিয়ে দাও, ভালোই হবে। তাহলে এখানেও এক্স ওয়াই জেড দিয়ে দাও, থাকলে ভালো, না থাকলেও ভালো, কোনো অসুবিধা। এই হচ্ছে নন লিনিয়ার। প্রচুর এক্সাম্পল আছে, আমি এক্সাম্পল হিসেবেই দিলাম, এটা এটা মাথায় রাখতে হবে। বোঝাতে পারলাম? তো আমাদের কি আছে সিলেবাসে? কোয়াসি লিনিয়ার। এই কোয়াসি লিনিয়ার হচ্ছে এই ফর্মটা, এই ফর্মটা আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো আমরা পিডি কে এই ফর্মে হবে। তাহলে ফর্মটা কি যদি সংক্ষেপে কেউ মনে রাখতে পারো, সংক্ষেপে আমি বলছি ক্যাপিটাল পি ইন্টু স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, যেখানে ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ আর ক্যাপিটাল আর কার ফাংশন? বলো, ফাংশন অফ XYZ। এক্স ওয়াই। লিনিয়ারে কিন্তু না, ওটা লিনিয়ারে কিন্তু, লিনিয়ারে এরা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, এর সাথে একটা জেড থাকবে প্লাস একটা এরকম এস থাকবে। কিন্তু এই ক্ষেত্রে কোয়াসি লিনিয়ারের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ আর ক্যাপিটাল আর ফাংশন অফ এক্স ওয়াই জেড, ঠিক আছে? তাহলে আমরা ল্যাগ্রাঞ্জ মেথডটা স্টার্ট করছি। ল্যাগ্রাঞ্জ মেথড, for solving Lagrange method for solving the quasi-linear partial differential equation PDE। আচ্ছা, অফ ফার্স্ট অর্ডার কিন্তু, হ্যাঁ এটা যাতে মাথায় থাকে, কারণ সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কিন্তু আবার এর ডেফিনিশনটা চেঞ্জ হয়ে যায়। মানে কোয়াসিলিনিয়ারের মেন ডেফিনিশনটা এরকমই। কোয়াসিলিনিয়ারের ক্ষেত্রে কি বলতো, যে কোয়াসিলিনিয়ার বলা হয়, এখানে তো আমি এক অর্ডার আছে বলে তোমাদের অত সমস্যা নেই, যদি বেশি অর্ডার থাকতো তাহলে কোয়াসিলিনিয়ারের ডেফিনিশন হচ্ছে হাইয়েস্ট যে অর্ডার গুলো আছে সেই হাইয়েস্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ গুলো ডিগ্রি 1 হতে হবে। আমার কথাটা মন দিয়ে শোনো, হাইয়েস্ট অর্ডার মানে ধরো যে 1 এর বেশি অর্ডার আছে, ধরো যে এরকম আছে ডি টু জেড ডেল টু জেড ডেল এক্স টু, তাহলে এই যে হাইয়েস্ট অর্ডার যদি 2 হয়, তাহলে এই 2 অর্ডারের যে ডেরিভেটিভ গুলো আছে যতগুলো থাকবে তাদের ডিগ্রিটা 1 হতে হবে। আর তার থেকে কম যদি থাকে তার ডিগ্রি যা ইচ্ছা হতে পারে, সেটা প্রোডাক্ট আকারেও হতে পারে, মানে আমি এরকম বলতে, এরকম হতে পারে ডেল জেড ডেল এক্স আর তার সাথে ডেল টু জেড ডেল এক্স টু, এরকমও হতে পারে। এটাও কোয়াসিলিনিয়ার, কারণ এইটার হচ্ছে হাইয়েস্ট অর্ডার, এর ডিগ্রি 1, তার সাথে বাকি যা আছে তার কমের অর্ডার গুলো, তার মানে তার কম যেগুলো অর্ডার, সেই অর্ডার গুলো যা ইচ্ছা হতে পারে, তার ডিগ্রি বেশি হতে পারে, সেটা প্রোডাক্ট আকারে থাকতে পারে। তার মানে তার এবং হাইয়েস্ট যে অর্ডার আছে তার ডিগ্রি 1 হওয়ার পাশাপাশি তার কোফিশিয়েন্ট গুলোও কিন্তু তার লোয়ার অর্ডার গুলো হতে পারে। এটা হচ্ছে কোয়াসিলিনিয়ার। যাই হোক, তো সেটা একটু হাইয়েস্ট অর্ডারের ক্ষেত্রে কতগুলো উদাহরণ করতে হবে বা একটু ব্যাপারটা ডিফিকাল্ট, তো আমরা শুধুমাত্র ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে করেছি বলে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে কোয়াসিলিনিয়ারের ফর্ম, তোমরা শুধুমাত্র এটা মনে রেখো, বাকি এমএসসি যখন করবে তখন যদি আবার এগুলো থাকে তখন এগুলো ডিটেলস এগুলো বুঝে নিও, ঠিক আছে? আমি বলে রাখলাম জাস্ট একটা। আচ্ছা, তাহলে কি বললাম? ল্যাগ্রাঞ্জ মেথড ফর সলভিং দ্য কোয়াসিলিনিয়ার পিডি অফ ফার্স্ট অর্ডার, ঠিক আছে? অফ দ্য ফর্মটাও বলে দিই, capital P into small p plus capital Q into small q
is equal to capital R, where একটু আগেই বললাম ক্যাপিটাল P, ক্যাপিটাল Q আর ক্যাপিটাল R are functions of x, y, z। ঠিক আছে, এটা আমরা এবার সলভ করব। আচ্ছা, মেথডটা আমি একটা অঙ্কের মাধ্যমে করাই, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তার আগে একটা জিনিস তোমাদের জানিয়ে রাখা উচিত, সেটা হচ্ছে একটা ফর্মুলা। সেটা যদি কোনো, ধরো এটাকে আমি এক নাম দিই, ধরো এটা যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, তাহলে না ল্যাগ্রাঞ্জ মেথড সলভ করার সময় একটা ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশন তৈরি মানে দরকার পড়ে আমাদের। হ্যাঁ, ওটা লিখে পেলো, দ্য ল্যাগ্রাঞ্জেস auxiliary equations, the Lagrange's auxiliary equations, হ্যাঁ, for one, এই যে এক নম্বর যেটা দিয়েছি, আর মানে ইকুয়েশনস মানে অনেকগুলো ইকুয়েশন, হ্যাঁ, dx ডেল না dx বাই ক্যাপিটাল পি, মাথায় রাখবে এই যে যদি ক্যাপিটাল পি ইন্টু স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ইজ ইকুয়াল টু আর হয়, ঠিক আছে, তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেলাম, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশনটা মনে রাখবে, dx বাই ক্যাপিটাল পি ইজ ইকুয়াল টু dy বাই ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু dz বাই ক্যাপিটাল আর। এইটা হচ্ছে ফর্মুলা। আশা করি সবার মনে থাকবে, খুব একটা কঠিন ফর্মুলা না, এটা মনে রেখো। এই ফর্মুলা আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। আমি একটা একটা করে অঙ্ক শেখাচ্ছি, অঙ্কগুলো শেখো। সলভ y স্কোয়ার জেড, হ্যাঁ, বাই এক্স ইন্টু স্মল পি প্লাস এক্স জেড কিউ ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। কে বলতে পারে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দিলাম সেটাকে সলভ করতে বলেছে? যদি বলে দেয় ল্যাগ্রাঞ্জ মেথড তাও ভালো, আর যদি না বলে দেয় তাহলে দেখে নিতে হবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কোয়াসিলিনিয়ার আছে কিনা। যদি কোয়াসিলিনিয়ার থাকে তাহলে তোমরা একটাই মেথড শিখে থাকবে। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের একটাই মেথড আছে ল্যাগ্রাঞ্জ, যেটা দিয়ে আমরা কোয়াসিলিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে থাকি। পরীক্ষাতে বলেই দেবে, না বলে দিলেও এত আমি অঙ্ক করাবো ল্যাগ্রাঞ্জ বা চারপিট, বুঝে দিতে পারবে যে এই অঙ্কগুলো ল্যাগ্রাঞ্জে হয়, এগুলো চারপিট হয়। যেমন ল্যাগ্রাঞ্জে কোয়াসিলিনিয়ার গুলো হয়, চারপিটে নন লিনিয়ার গুলো হয়। তো নন লিনিয়ার দেখেই বুঝতে পারবে যে এগুলো নন লিনিয়ার, এগুলো আমরা চারপিটে করবো, আর এগুলো লিনিয়ার, এগুলো আমরা কোয়াসিলিনিয়ার, এগুলো আমরা ইয়েতে করব, ওই ল্যাগ্রাঞ্জে করব। ঠিক আছে, আচ্ছা, তো একটা কাজ করো, কে বলতে পারে এখানে ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ আর ক্যাপিটাল আরটা কত যদি আমরা কম্পেয়ার করি? এককে কম্পেয়ার করছি, এটা এক, হ্যাঁ, মানে এই একটা কিন্তু আলাদা, এটা আমি লেখাচ্ছি না, এটা অঙ্কের সময় এটা এক। আচ্ছা, তাহলে এই এক নম্বর যে ইকুয়েশনটা তাকে আমরা কম্পেয়ার করছি, কার সাথে কম্পেয়ার করছি? এটা আমাদের ফর্ম ক্যাপিটাল পি ইন্টু স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। কে বলতে পারে ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ আর ক্যাপিটাল আর কত হবে? ক্যাপিটাল পি হবে y স্কয়ার জেড বাই এক্স। ক্যাপিটাল পি হবে y স্কয়ার জেড বাই এক্স, ভেরি গুড। ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল পি তাহলে এক্স ওয়াই জেড এর ফাংশন, এই যে দেওয়া আছে ক্যাপিটাল পি এক্স ওয়াই জেড এর ফাংশন, এই যে কোয়াসিলিনিয়ার। নেক্সট ক্যাপিটাল কিউ এক্স জেড এক্স জেড, ক্যাপিটাল আর ওয়াই স্কয়ার। তাহলে এটা কি লিনিয়ার আছে না কোয়াসিলিনিয়ার? এটাকে কি লিনিয়ার বলা যাবে? মানে এই যে কোয়াসিলিনিয়ারটাকে কি লিনিয়ার বলা যাবে? লিনিয়ার হতে গেলে স্যার বলা যাবে না, না স্যার, লিনিয়ার কোথায় সমস্যা? লিনিয়ার জেড ফাংশন আছে, জেড আর এর পি সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেরিভেটিভ, তাই না? ক্যান নট বি অ্যাজ প্রোডাক্ট, প্রোডাক্ট আকারে থাকবে না। যাই হোক, তো এটা হচ্ছে আমরা কোয়াসিলিনিয়ার। দ্য ল্যাগ্রাঞ্জেস, যখনই আমরা ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ আর ক্যাপিটাল আর পেয়ে গেলাম,
দ্য ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনস আর, হ্যাঁ আচ্ছা ফর্মুলা কি লিখে দিয়েছি আমি, এই যে dx বাই ক্যাপিটাল P ইজ ইকুয়াল টু dy বাই ক্যাপিটাল Q ইজ ইকুয়াল টু dz বাই ক্যাপিটাল R। যেহেতু আজকে এখন ফার্স্ট অঙ্ক করাচ্ছি বলে এত ভেঙে ভেঙে করাচ্ছি, পরবর্তীকালে এত কিছু ভেঙে ভেঙে করাবো না, জাস্ট ফর্মুলাগুলো জানি আমরা। ক্যাপিটাল P এর মান বসিয়ে দিব, ক্যাপিটাল P এর মান হচ্ছে y স্কোয়ার জেড বাই এক্স, হ্যাঁ তো এক্সটা উপরে লিখলেও লিখতে পারো, যাই হোক ঠিক আছে পরের লাইনে লিখলে হবে। আচ্ছা dy বাই ক্যাপিটাল Q মিনস হচ্ছে xz, আর dz বাই ক্যাপিটাল R, দুই নাম দিলাম, হ্যাঁ এটাকে বক্স করলে করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। এবার কাজটা কি সেটা বলি। কাজ হচ্ছে আমাদের এই যে স্যার dz বাই y স্কয়ার। ও আর আর এর মানটা বসাতে ভুলে গেছি, সরি আর এর মানটা হচ্ছে y স্কয়ার। হ্যাঁ এবার আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে এই যে তিনটে ফ্র্যাকশন আছে এটাকে বলে ফ্র্যাকশন, করেছি তো ভগ্নাংশ আকারে, যেটা এই তিনটে ফ্র্যাকশনের মধ্যে আমাদের যে কোনো দুটোকে নিয়ে, মানে আমি বলতে চাইছি এটার সাথে এটা হতে পারে, dx এর সাথে dy এই ফ্র্যাকশন, বা dy এর সাথে dz, বা dx এর সাথে dz, তিনটে আমরা নিতে পারি। মানে আমরা বলতে পারি এই দুটোকে ইকুয়াল করতে পারি, বা 1 আর 2 কে করতে পারি, 2 আর 3 কে করতে পারি, 1 আর 3 কে করতে পারি। আমাদের তিনটের মধ্যে থেকে যে কোনো দুটোকে নিব, ঠিক আছে? মানে এখান থেকে আমরা তিনখানা ইকুয়েশন পেতে পারি সমান সমান করে, তার মধ্যে আমরা যে কোনো দুটোকে নিয়ে সলভ করব, এবং সলভ করে আমরা দুটো কনস্ট্যান্টের মান পাবো, একটা হচ্ছে C1 একটা C2। আমাদের ওই কনস্ট্যান্ট গুলো দরকার, আমাদের কি দরকার, কনস্ট্যান্ট গুলো। তাহলে সবার আগে দেখতে হবে, আবার আবার অনেকগুলো জিনিস আছে। মানে আমি ধরো যে এই দুটো ফ্র্যাকশন যদি নিই, ধরো ফার্স্ট ফ্র্যাকশনটা আর সেকেন্ড ফ্র্যাকশনটা যদি নিই, তো সেখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, যদি সলভ করি, ইন্টিগ্রেশন যদি করি, তো ফার্স্ট ফ্র্যাকশনটার মধ্যে দেখো জেড আছে, সেকেন্ড ফ্র্যাকশনের মধ্যেও জেড আছে, কিন্তু ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে করবো আমরা, বলো এখানে কার কে আছে, dx আর dy। তাহলে জেড যেহেতু আছে, তাহলে এরকম যদি জেড থাকে কিন্তু এখানে যদি ডিজেড না থাকে, তাহলে কিন্তু সেগুলো আমরা নেব না, অ্যাভয়েড করব। কিন্তু এখানে যদি আমরা প্রথম দুটো ফ্র্যাকশন নিই, তাহলে জেডটা ক্যান্সেল হয়ে যাবে, সেই কারণে আমরা এখানে নিতে পারবো। মানে আমি বলতে চাইছি টেকিং, ঠিক আছে, লেখাগুলো এরকম ভাবে লিখতে পারো, দ্য ফার্স্ট টু ফ্র্যাকশনস, প্রথম দুটো ফ্র্যাকশনস অফ টু, দুইয়ের যদি আমি প্রথম দুটো ফ্র্যাকশন নিই, ঠিক আছে, উই হ্যাভ, আচ্ছা ফার্স্ট ফ্র্যাকশনটা নিলে কত, প্রথম দুটো ফ্র্যাকশন নিলে কত হবে, dx বাই ওয়াই স্কোয়ার জেড বাই এক্স, আর dy বাই এক্স জেড। আচ্ছা অর সেখান থেকে যদি জেড জেড আমরা কেটে দিই, তাহলে এখানে থাকছে হচ্ছে এক্স ডিএক্স বাই ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে dy বাই এক্স। আচ্ছা সেখান থেকে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। দেখো আমার ক্যালকুলেশনটা, সেখান থেকে যদি আমি ইন্টিগ্রেশন করি, এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস করতে পারবো, ওয়াই স্কোয়ারকে ইন্টিগ্রেশন করতে পারবো ডিওয়াই, আর এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে নিই C1, যেহেতু ইন্টিগ্রেশন করলাম। তাহলে কে বলতে পারে এই C1 কনস্ট্যান্টটার ভ্যালু কত হবে, বলো? x cube minus y cube। বা C1 বাই 3 নিয়ে নিই, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই C1 একটা কনস্ট্যান্ট। আমাদের এরকম আরেকটা কনস্ট্যান্ট বের করতে হবে। কে বলতে পারে আর কোন দুটো ফ্র্যাকশনকে নিলে আমরা আরেকটা কনস্ট্যান্ট বের করতে পারবো? যদি আমরা 2 আর 3 কে নিই, 2 আর 3 এর ক্ষেত্রে dy আছে, dz আছে, এখানে y স্কোয়ার আছে, ইন্টিগ্রেশন করতে পারবো, এখানে z আছে, কিন্তু এখানে একটা x থেকে যাচ্ছে, সেই xটা আমরা কি করব, এখানে তো dy dz আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, তার ফলে 2 আর 3 কে নেব না। কে বলতে পারে আর তাহলে কোনটা বেঁচে থাকলো? স্যার প্রথমটা আর শেষেরটা নিতে হবে। প্রথমটা আর শেষেরটা যদি নিই, টেকিং দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট ফ্র্যাকশনস অফ টু, তাহলে কি হবে আমাদের, উই হ্যাভ, বলো প্রথমটা কত, dx, আচ্ছা এক্সটাকে উপরে উঠিয়ে দিই, ওয়াই স্কোয়ার জেড, আর লাস্টেরটা কত, dz বাই ওয়াই স্কোয়ার। একটা সুবিধা হলো, কি হলো, ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে এক্স ডিএক্স মাইনাস জেড ডিজেড ইকুয়াল টু 0। সেখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, কে বলতে পারে C2 একটা কনস্ট্যান্ট পাবো, কত হবে তার ভ্যালু, এক্স স্কোয়ার বাই 2
মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু, কনস্ট্যান্টকে c2/2 ধরে নাও, তাহলে c2 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে আমি বোঝাতে পারছি না? জাস্ট ইন্টিগ্রেশন আগের মতোই। তাহলে দুটো কনস্ট্যান্টের মান বেরিয়ে গেল। দেখতে হবে এই দুটো, স্যার স্যার z স্কয়ার সরি জেড, minus z এই যে দুটো কনস্ট্যান্টের মান যে বেরোলো, আমাদেরকে দেখে নিতে হবে এই দুটো কনস্ট্যান্ট একে অপরের ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট। মানে এখানে এক্স কিউব ওয়াই কিউব আছে, এখানে ধরো c2টা হচ্ছে 2 ইন্টু এক্স কিউব মাইনাস 2 ইন্টু ওয়াই কিউব যদি হয়, তাহলে কিন্তু আর c2 আর c1 কিন্তু নিয়ে লাভ নেই, কারণ এরা হচ্ছে ডিপেন্ডেন্ট, জাস্ট একে 2 দিয়ে গুণ করে পাচ্ছি। আমাদেরকে দেখে নিতে হবে যাতে c1 আর c2 পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হয়। এখানে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, এখানে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। যদি এরকম হয় তাহলে the solution is একটা ফাংশন অফ c1, c2 equal to 0। c1 এর মান এইটা, c2 এর মান এইটা, কমপ্লিট। where phi is an arbitrary function। এই হচ্ছে ল্যাগ্রাঞ্জ মেথড। খুবই কি কঠিন? খুব সিম্পল, একেবারে সোজা সোজা কথা। আমাদের তিনটে যে ফ্র্যাকশন থাকবে, সেই তিনটে ফ্র্যাকশন থেকে যে কোনো উপায়ে আমাদের কাজ হচ্ছে দুটো কনস্ট্যান্টের মান বের করতে হবে ইন্টিগ্রেশন করে। সেই কনস্ট্যান্টগুলো দেখতে হবে যাতে একে অপরের উপর ডিপেন্ডেন্ট না হয়ে যায়, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। কিন্তু একটাকে 2 বা 3 বা স্কেলার দিয়ে গুণ করে যাতে আরেকটা না পাওয়া যায়, ঠিক আছে? এটা যাতে মাথায় থাকে। যদি পেয়ে যাই আমরা এরকম দুটো কনস্ট্যান্ট, ব্যাস আমাদের কাজ শেষ। তাহলে আমরা বলবো সলিউশনটা হচ্ছে phi of c1, c2 is equal to 0। এখানে c1 এর মানটা বসিয়ে দিলাম, c2 এর মানটা বসিয়ে দিলাম। তো বলো তো, মনে আছে এর আগের দিন যখন আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে বলছিলাম, তখন এই টাইপের কিছু ইকুয়েশন দিয়েছিলাম, বলেছিলাম যে এই টাইপের ইকুয়েশন গুলো থেকে ফাইটাকে এলিমিনেট করে আমাদের কাজ হচ্ছে একটা পিডি তৈরি করা। হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো তো হ্যাঁ স্যার। আগের দিনের খাতাগুলো আছে সবার? খাতাটা আছে যেখানে অঙ্কটা করিয়েছিলাম? হ্যাঁ স্যার। খাতাটা সবাই খোলো এবং খাতাটা খুলে দেখো যেখানে যেখানে আমি আরবিটারি ফাংশনকে এলিমিনেট করতে বলেছিলাম, আরবিটারি ফাংশন যেখানে যেখানে, মানে পরের গুলো, প্রথমগুলো তো আরবিটারি কনস্ট্যান্ট বলেছিলাম, পরের অঙ্কগুলো যেখানে যেখানে আরবিটারি ফাংশনকে আমি এলিমিনেট করতে বলেছিলাম, সেখান থেকে যেই পিডি গুলো পেয়েছিলাম, সেই পিডি গুলো প্রত্যেকটা দেখো তো, অ্যান্সার গুলো দেখো তো প্রত্যেকটা কোয়াসি লিনিয়ার কিনা। এটাকে যে আমি এলিমিনেট করতে বলেছিলাম, সেই এলিমিনেট করার পর যেটা এসছিল সেগুলো দেখো তো প্রত্যেকটা যে পিডি গুলো তৈরি হয়েছিল সেগুলো কোয়াসি লিনিয়ার কিনা। প্রত্যেকটা পিডি খাতা যদি থাকে তাহলে খাতা খুলে দেখে নাও। বাকিটা দেখে নাও প্রত্যেকে। হ্যাঁ স্যার, তাই আছে। সবাইকে দেখতে হবে। খাতাটা আছে। খাতাতে আছে? খাতাতে যদি থাকে তাহলে সবাই দেখে নাও যে আমরা আরবিটারি ফাংশনকে এলিমিনেট করে যে পিডি গুলো পেয়েছিলাম সেগুলো সব হচ্ছে কোয়াসি লিনিয়ার। তার মানে আগের দিন আমরা কি করেছিলাম জানো? আগের দিন আমরা আরবিটারি ফাংশনগুলোকে এলিমিনেট করে কোয়াসি লিনিয়ার পিডি তৈরি করছিলাম। তার মানে আর কিছুই করছিলাম না, আমরা সলিউশনগুলো থেকে পিডি তে গেছিলাম। আর আজকে আমরা কি করছি? আমরা আজকে পিডি গুলো দেওয়া আছে, তার মানে আমরা কোয়াসি লিনিয়ার এইটা দেওয়া আছে, সেখান থেকে আজকে আমরা পেলাম সলিউশন গুলো, আর কিছুই না। আগের দিন আমাদের কাজ ছিল সলিউশন থেকে কোথায় যাওয়া? পিডি তে যাওয়া। কি করে? বাই এলিমিনেটিং ফাংশন, আরবিটারি ফাংশন, তাই না? আরবিটারি ফাংশনগুলোকে এলিমিনেট করে আমরা সলিউশন থেকে পিডি তে যাচ্ছিলাম, এটা আগের দিন, প্রিভিয়াস ডে। তার আজকের কাজ কি? আজকের কাজ হচ্ছে পিডি গুলো দেওয়া আছে, সেখান থেকে আমরা সলিউশনে যাচ্ছি। তার মেথড আমি আজকে শিখিয়েছি। ক্লিয়ার? তাহলে এর আগের দিন আমরা আরবিটারি ফাংশন এলিমিনেট করে যে পিডি গুলো পাচ্ছিলাম, সেই পিডি গুলো সব কোয়াসি লিনিয়ার পেয়েছি। তাহলে আজকে ওই কারণে কোয়াসি লিনিয়ার গুলোকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা যেই সলিউশন গুলো পাবো সেই সলিউশনে কি থাকবে বলো তো? সেই সলিউশনে আরবিটারি ফাংশন গুলো থাকবে। এই যে, বুঝতে পেরেছো? সেই সলিউশন গুলো কি থাকবে? সেই সলিউশন গুলোতে কিন্তু আরবিটারি ফাংশন থাকবে, কারণ আগের দিন আমরা আরবিটারি ফাংশন থেকেই কোয়াসি লিনিয়ার পেয়েছিলাম। তাহলে কোয়াসি লিনিয়ারকে যদি একটু সলভ করো তাহলে আরবিটারি ফাংশন থাকবে। আচ্ছা, আগের দিন আমরা
আরবিটারি কনস্ট্যান্ট গুলোকে যখন সলভ করেছিলাম তখন কি পেয়েছিলাম গো? যে পিডি গুলো দেখো তো কিরকম টাইপের, মানে প্রথম এক্সাম্পল গুলো, প্রথম 6-7টা এক্সাম্পল। আমরা আগের দিন আরবিটারি কনস্ট্যান্ট গুলোকে এলিমিনেট করছিলাম, ফাংশনকেও করেছি কনস্ট্যান্টকে করেছি। প্রথমে কনস্ট্যান্ট গুলোকে এলিমিনেট করে পিডি পাচ্ছিলাম, তারপরে ফাংশন গুলো থেকে কোয়াসিলিনিয়ার পাচ্ছি, কনস্ট্যান্ট গুলো থেকে স্যার নন লিনিয়ার পাচ্ছিলাম। নন লিনিয়ার পাচ্ছিলাম। ভেরি গুড। আরবিটারি কনস্ট্যান্ট গুলো থেকে নন লিনিয়ার পাচ্ছিলাম। আরবিটারি কনস্ট্যান্ট গুলো থেকে আমরা কি পাচ্ছিলাম? আমরা যদি তাকে এলিমিনেট করি তাহলে আমরা নন লিনিয়ার পিডি পাচ্ছিলাম। দেখে নাও সব নন লিনিয়ার, মানে পি স্কোয়ার আছে, কিউ স্কোয়ার আছে, তাই না? তো এবার যদি নন লিনিয়ার পিডি কে আমরা সলভ করি তাহলে কি পাবো? আমরা সলিউশন গুলো কিরকম পাবো? যদি আমরা নন লিনিয়ার পিডি গুলো সলভ করি তাহলে সলিউশন গুলো কিরকম পাবো? সব সলিউশন গুলো কি থাকবে বলো? আরবিটারি আরবিটারি কনস্ট্যান্ট একবারে ওই টাইপেরই হবে, যেই টাইপের ইকুয়েশন গুলো এলিমিনেট করছিলাম নিয়ে নন লিনিয়ার পিডি পাচ্ছিলাম। নন লিনিয়ার পিডি কে যদি সলভ করি তাহলে ওই টাইপেরই আমাদের কি হবে? ওই টাইপেরই আমাদের সলিউশন বের হবে। নন লিনিয়ার পিডি এইটা আমরা সলভ করব চারপিট বলে আরেকটা মেথড আছে, সেই মেথডে। তোমাদের সিলেবাসে দুটোই মেথড, একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ, একটা হচ্ছে চারপিট। আজকে আমরা ল্যাগ্রাঞ্জ করছি, সেটা দিয়ে কোয়াসিলিনিয়ারকে সলভ করা যায়। নেক্সট আমরা ল্যাগ্রাঞ্জ শেষ হয়ে গেলে চারপিট করব, যেটা দিয়ে আমরা নন লিনিয়ারকে সলভ করব। এই তোমাদের পিডির সিলেবাস। বোঝাতে পেরেছি? পুরো সিলেবাসটিকে পরিষ্কার। দুটো জিনিস আছে, সেই দুটো জিনিসের আমরা আগের দিন কি করেছি? আমরা আগের দিন ইকুয়েশনগুলো থেকে সলিউশনগুলো থেকে পিডি ফর্ম করেছি, আর এবার আমরা কি করব? দুটো মেথডের আন্ডারে পিডি গুলো থেকে সলিউশনগুলো বের করব। তাহলে এই হচ্ছে একটা মেথড ল্যাগ্রাঞ্জ, যেটার আমি একটা অঙ্ক করালাম। কারো কোনো কোশ্চিন? না হলে নেক্সট এক্সাম্পলে চলে যাবো ল্যাগ্রাঞ্জের। কোনো কোশ্চিন কারোর? স্যার বলো। C1 আর C2 টা যদি ডিপেন্ডেন্ট হয় মানে একে অপরের উপর, তাহলে আমরা এই মেথডটা থেকে আমরা পারবো? ডিপেন্ডেন্ট মানে কখন হবে? ডিপেন্ডেন্ট তখনই হবে যখন ফ্র্যাকশন গুলো নিচে একই চলে আসবে। একই জিনিস আসলেই তো ডিপেন্ডেন্ট হবে, এমনি ডিপেন্ডেন্ট হবে না। সেম জিনিসেরই যদি ইন্টিগ্রেশন করি তাহলেই তো আসবে। হ্যাঁ, কনস্ট্যান্ট গুলো এদিক ওদিক হতে পারে, তো মানে হ্যাঁ স্যার। আমরা সেম জিনিস তো করবো না। সেই জন্য আমরা কি করছি? আমরা সবসময় ফ্র্যাকশন গুলোকে কি করছি? আমরা একই ফ্র্যাকশন তো দুবার নেবো না। আমরা একবার 1 আর 2 কে নিয়েছি, আর একবার 1 আর 3 কে নিলাম, মানে ফার্স্ট আর লাস্ট, একবার ফার্স্ট দুটো। কারণ আমরা যদি ফার্স্ট দুটোকে বারবার করে নিই তাহলে তো একই জিনিস চলে আসবে, সেটা আমরা নেবো না। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি আচ্ছা, আলাদা আলাদা বুঝতে গুলোকে, পেরেছি। আলাদা আলাদা গুলোকে নেওয়া। কারণ অনেকে বেশি চালাক আছে আমার ছাত্রছাত্রী, তো বলবে স্যার কনস্ট্যান্ট দুটো বের করতে হবে, তো একটা কাজ করুন, ধরো এখানে dx বাই এক্স ডিওয়াই বাই ওয়াই সাপোজ আছে, বলবে স্যার আর এটাকে ধরো ডিজেড বাই অন্য কিছু একটা আছে, ধরো কিছু একটা আছে, যাই হোক, বলবে স্যার এটাকে একটা কাজ করুন না, এটাকে একবার নিন, তো একবার যখনই নিব তখন লগ ফগ দিয়ে একবার আসবে, বলবে স্যার আরেকবার কাজ করুন না, এখানে একবার আসবে লগ এক্স ইজ ইকুয়াল টু লগ ওয়াই প্লাস ধরো লগ c1, তাহলে c1 হয়ে যাবে কত হবে? এক্স বাই ওয়াই। অনেকে আর বলতে পারবে স্যার এটাকে আরেকবার করুন, খালি এখানে একটা 2 log c1 ধরে নিন, তাহলে তো স্যার এটা অন্য চলে আসবে, c1 টা তো তখন স্যার আসবে রুট ওভার এক্স। তো ব্যাপারটা তো একই, মানে c2 টা আসবে। তো ওইগুলো করা যাবে না, মানে একই ফ্র্যাকশন দুবার নিয়ে খালি কনস্ট্যান্ট গুলোকে চেঞ্জ করলে ওটা হবে না। ওইটাই আমি বাধা দিতে চাইছি, মানে আমি বলতে চাইছি ওই জিনিসটা করা যাবে না। অনেকে বুদ্ধিমান তো বেশি, তো তারা বলবে স্যার একই জিনিস দুবার করে নিয়ে নিন, খালি এখানে স্যার এটাকে 2 করে গুণ করে দিন, এখানে একটা 2 গুণ করে দিন, তাহলে তো স্যার চেঞ্জ হয়ে যাবে। না, চেঞ্জ তো হতে পারে, 2 গুণ করলে 3 গুণ করলে চেঞ্জ হবে, কিন্তু একই হয়ে যাবে, ডিপেন্ডেন্ট সেটা না, সেগুলো করা যাবে না। আমি ওটাই বলতে চাইছিলাম, বুঝেছো? ক্লিয়ার? এক্সাম্পল 2। এবার তোমরা অনেকে ভাবছো যে স্যার দরকার কি, এতগুলো ফ্র্যাকশন দেওয়া আছে, আমি একটার পিছনে কেন ধরে বসে থাকবো? তার দরকার আসবে। এমন এমন ফ্র্যাকশন থাকবে যার ইন্টিগ্রেশন করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে, একটাও কনস্ট্যান্ট খুঁজে পাবে না। এমন এমন কিছু থাকবে, ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ক্যাপিটাল আর, আস্তে 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 সবই তো একটা সিম্পল করালাম, ফার্স্ট এক্সাম্পলটা খুব সোজা। এত কঠিন কঠিন থাকবে যে তুমি ইন্টিগ্রেশন করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে। তখন বলবে স্যার আমি দুটো কনস্ট্যান্ট দূরের কথা একটাই বের করতে পারছি না, দুটো কি করে বের করবো? আছে, উপায় তো আছে, বের তো করা যাবেই, ঠিক আছে? সেগুলো আমরা শিখবো। ফার্স্ট 2-3টা অঙ্ক করাই যেগুলো খুব ইজি ইজি। যেমন আরেকটা অঙ্ক দিচ্ছি, সলভ। সব কিন্তু ল্যাগ্রাঞ্জ মেথডে। হ্যাঁ, আজকে যা করবো সব ল্যাগ্রাঞ্জ। আমি যদি লিখে নাও দিই তাও ভেবে নেবে সব ল্যাগ্রাঞ্জ। 2p প্লাস 3q ইজ ইকুয়াল টু 1।
কে বলতে পারে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দিলাম সেটা কি কোয়াসি লিনিয়ার? হ্যাঁ স্যার। হবে স্যার। হবে কম্পেয়ারিং 1, ঠিক আছে, উইথ ক্যাপিটাল P into small p plus capital Q into small q is equal to capital R. We have capital P তাহলে xyz এর ফাংশন, এখানে কত হলো ক্যাপিটাল P? 2, তার মানে এইটা হয়েছে, বুঝতে পারলাম? 2 into x to the power 0 into y to the power 0 into z to the power 0, তাহলে xyz এর ফাংশন। যাই হোক ওটা মিটিয়ে দিলাম। আচ্ছা ক্যাপিটাল Q 3 আর ক্যাপিটাল R 1। কে বলতে পারে ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশন কি হবে তাহলে? তাড়াতাড়ি, যা বোঝানো বুঝিয়ে দিয়েছি, এবার খুব ঝটপট করে অঙ্কগুলো করব। বলো। dx dx by 2 2 dy by 3 আর কি? dz by 1 1, বাস পারবে এগুলো। এখান থেকে ইন্টিগ্রেশন যেটা ইচ্ছে নাও, এখানে সবগুলো নিলেই হবে। টেকিং প্রথম দুটো নিয়ে নাও, the first two fractions, প্রথম দুটো ফ্র্যাকশন, হ্যাঁ, of 2 we have dx by 2 is equal to dy by 3, or সেখান থেকে দাঁড়ালো 3dx minus 2dy। আচ্ছা এক কাজ করি, ইন্টিগ্রেশন এখানে কনস্ট্যান্ট, তাহলে কে বলতে পারে কনস্ট্যান্ট c1 এর ভ্যালু কত? x minus 2y হবে। পরে আর কি করব বলো, আর কোন দুটো নিব? যেটা ইচ্ছা, যার যেটা ইচ্ছা। হ্যাঁ এবার বলতে পারো অনেকে, স্যার যদি আমি প্রথম দুটো নিই আর লাস্ট দুটো নিই তাহলে তো আমার অ্যান্সার যা আসবে, কেউ যদি প্রথম দুটো নেয় আর প্রথমটা লাস্টেটা নেয় তার অ্যান্সার তো আলাদা আসবে, কারেক্ট? তো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট আসলে হলো। হ্যাঁ মানে অ্যান্সার আলাদা আসতে পারে, কারণ c1 c2 আরবিটারি কনস্ট্যান্ট, ওগুলোর মান জানা নেই, ওগুলোর যে কোনো দুটো মান বের করলেই হবে, ঠিক আছে? তো কোনটা নিব বলো, কার কোনটা ইচ্ছে, যে যেটা বলবে। আমি একটাই নিব, 5 দুটো নিয়ে নিয়েছি, তারপর বলো টেকিং। স্যার সেকেন্ড আর থার্ডটা। তোমার লাস্ট দুটো, তাই তো? আচ্ছা ভালো কথা, দ্য লাস্ট টু ফ্র্যাকশনস। কেউ যদি মনে করো ফার্স্ট আর লাস্টেরটা, তাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? উই হ্যাভ, আচ্ছা লাস্ট দুটো মানে হচ্ছে dy by 3 is equal to dz by 1। আচ্ছা বলো ইন্টিগ্রেশন করো চট করে। dy equal to বা dy minus 3 dz equal to ইন্টিগ্রেশন করে দিই c2, और c2 কত কত তাহলে y minus 3z। বাস, কারোর যদি ইচ্ছে হয় অন্য কনস্ট্যান্ট বের করতে পারো, কিন্তু হ্যাঁ দুটোর বেশি না। আবার মানে তিনটে, স্যার আমি তিনটে করে রেখে দিয়ে এসেছি, না তোমার দুটো দরকার, তুমি দুটোই, তার বেশি বের করতে পারলেও করবো না, আমি কেন করতে পারবো আননেসেসারি। তাহলে দ্য জেনারেল সলিউশন ইজ, বল কত হবে, 5 অফ c1 3x minus 2y, c2 y minus 3z is equal to 0, যেখানে where phi-টা কি বলতে হবে কিন্তু, is an arbitrary function। আমি কি বোঝাতে পারলাম? দেবো আর একটা অঙ্ক, করবে নিজেরা, পারবে? ম্যাডাম অঙ্ক দেবো, 5-7 মিনিট টাইম দিচ্ছি। সলভ zp is equal to minus x। করবে না করিয়ে দিব? পাঁচ মিনিট টাইম দেবো, করবে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে তোমরা করো, আমি ততক্ষণ তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, দেখি কে কে এসছে না এসছে, তোমরা নিজের মতো করো। অঙ্ক বলো
কি অ্যান্সার আসলো কে বলতে পারে? প্রেম বলো কি স্যার বলছো? শুধু C1 হ্যাঁ বলো 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 শুধু। স্যার C1 এর C1 মাইনাস এলো আর x একটা মান আছে স্কয়ার না? মাইনাস z স্কয়ার। মানে ওখানে স্যার স্যার আরেকটা শুধু আছে। x স্কয়ার বাই y স্কয়ার তো নেওয়া যেতে পারে। না আচ্ছা আমি একটু আলোচনা করি, তারপর তোমাদের সাথে আলোচনা করছি। এই অঙ্কটার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে। কিরকম সমস্যা তৈরি হচ্ছে আগে একটু বলে দিই। কম্পেয়ারিং 1 with zp is equal to minus x, হ্যাঁ we have ক্যাপিটাল P কত, হ্যাঁ zp equal to minus x কেন, ক্যাপিটাল P স্মল p প্লাস ক্যাপিটাল Q স্মল q is equal to r, হ্যাঁ ক্যাপিটাল P কত, z ক্যাপিটাল Q কে বলতে পারে, 0 আর ক্যাপিটাল R minus x. The Lagrange's auxiliary equations. ঠিক আছে, ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশনস অফ 1 আর আচ্ছা কি কি ফর্মুলা হচ্ছে dx বাই ক্যাপিটাল P দ্যাট ইজ z, dy বাই ক্যাপিটাল Q দ্যাট ইজ 0, dz বাই ক্যাপিটাল R দ্যাট ইজ মাইনাস x। আচ্ছা একটা কথা বলি, এটা কিন্তু ফ্র্যাকশন আকারে আছে। তো তোমরা দেখবে যে যখন ক্লাস 8 9 10 এরকম পড়েছো ফ্র্যাকশনে কিন্তু এরকম 0 থাকে, ঠিক আছে। এইবার এখান থেকে একটা তো খুব পরিষ্কার, একটা পরিষ্কার মানে একটা হচ্ছে কোন কোন ফ্র্যাকশন নেব বলো টেকিং, তো ফার্স্ট প্রথমটা এন্ড কি থার্ড থার্ড বা লাস্ট, ঠিক আছে যা ইচ্ছা, এন্ড দ্য লাস্ট ফ্র্যাকশন, ঠিক আছে, অফ 2, এটা 2। আচ্ছা এটা সবাই বের করতে পেরেছো তাই তো, dx by z equal to dz by minus x। আচ্ছা সেখান থেকে একটা কাজ করি, সেখান থেকে x dx একদিকে নিয়ে চলে আসি প্লাস z dz equal to 0। আচ্ছা সেখান থেকে কে বলতে পারে c1 কত হবে, x x স্কয়ার স্কয়ার প্লাস প্লাস z স্কয়ার। z স্কয়ার। এইটা সবাই বের করতে পেরেছো, বাকি আরেকটা পাচ্ছ না অনেকে তাই তো। আচ্ছা বাকি আরেকটা কেউ একজন বললে পেয়েছো মনে হয়, সে কি পেয়েছো তাহলে আমাকে বলতে পারবে? স্যার y স্কয়ার বাই 2 বা y y স্কয়ার না, y equal to 0 হবে স্যার। হ্যাঁ স্যার শুধু y, সরি y হবে। y equal to 0 মানে মানে আমি c2 চাইছি, মানে c2 0 না c2 হবে। c2 ইকুয়াল টু y। c2 equal to y হবে। হ্যাঁ y হবে শুধু। ধরো যদি প্রথম দুটো ফ্র্যাকশন নিই, এই জিনিসটা শিখে নাও সবাই, হ্যাঁ এরপরে অনেক অঙ্ক আছে যেখানে এই জিনিসটাও কাজে লাগবে। ধরো যদি প্রথম দুটো ফ্র্যাকশন নিই আমরা, ঠিক আছে, কি পাবো প্রথম দুটো ফ্র্যাকশন নিলে? আমরা পাবো হচ্ছে, এটা কিন্তু ফ্র্যাকশন, হ্যাঁ dx by z equal to dy by 0 ফ্র্যাকশন। সেখানে যদি আমরা বজ্রগুণন করি তাহলে কি হবে বলো, এটার সাথে এটা গুণ করলে কি হবে? 0, আর এটার সাথে এটা করলে z dy equal to 0। z কি জানো, একটা ভেরিয়েবল নন জিরো, এই জন্য কেটে দিতে পারো। মানে আমি বলতে চাইছি যেখান থেকে z dy equal to 0 হবে, কারণ এটা তো 0, এই যে এবার z হচ্ছে সবসময়, যে কেন আমরা z কে বা y কে বা x কে কেটে দিচ্ছিলাম, কারণ z তো ভেরিয়েবল, x তো ভেরিয়েবল, y তো ভেরিয়েবল। ভেরিয়েবল মানে সেগুলো কি নন জিরো ভেরিয়েবল, যা ইচ্ছা হতে পারে। সেই কারণে z কিন্তু নন জিরো, এই z কে যদি আমরা কেটে দিই তাহলে দাঁড়াচ্ছে dy ইকুয়াল টু 0। সোজা কথা, একেবারে পাতি একটা নিয়ম আছে, কোন ফ্র্যাকশনের নিচে যদি এই যে ধরো এটার নিচে যদি 0 চলে আসে সব সময় এটাকে 0 করে দিবে, মানে dy বাই 0 আসলে সব সময় dy ইকুয়াল টু 0 এই যে আসবে। তুমি যদি বলো স্যার আপনি 1 আর 2 নিলেন, আপনি যদি 2 আর 3 এই দুটো ফ্র্যাকশন নিতেন তাহলে কি আসতো, এই দুটো নিলে কি আসতো বলো? ওইখানেও dy ইকুয়ালস টু 0। এটা হলেও dy ইকুয়ালস টু 0ই আসতো, কারণ এই যে এটার সাথে এটা গুণ হতো মাইনাস এক্স ডিওয়াই, আর এই দিকটা 0 মাইনাস এক্স কেটে দিতে পারতাম। কেন কেটে দিতে পারতাম? কারণ এক্স হচ্ছে ভেরিয়েবল, নন জিরো হয়, ডিওয়াই 0। তাহলে 2 3 নাও, 1 2 নাও, সোজা কথা
একেবারে একটা নিয়ম মনে রেখে দিবে, কোনো কিছু এই যে ডিওয়াই তার নিচে যদি 0 আসে ফ্র্যাকশনের ক্ষেত্রে, তাহলে ডিওয়াই ইকুয়াল টু 0 করে দেব। আর ডিওয়াই ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিওয়াই ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট c2। তাহলে c2 কত হবে? y। বেরোলো দুটো কনস্ট্যান্ট, বাস। অতএব দ্য জেনারেল সলিউশন ইজ phi of একটা কনস্ট্যান্ট c1 আর একটা কনস্ট্যান্ট c2 ইকুয়াল টু 0, যেখানে phi কি একটা আরবিটারি ফাংশন, লিখে নিও। ঠিক আছে, ক্লিয়ার? আরেকটা অঙ্ক দিই, লিখলে এটা? হ্যাঁ বলো। তো বলছিলাম এখানে c1 কে c1 ইকুয়াল টু phi of y লেখা যেতে পারে? হ্যাঁ 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 লেখা যেতে পারে। হুম, কি বললে? c1 ইকুয়াল টু phi of y, যেটা হ্যাঁ 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 মানে এরকম লিখতে হয়, মানে এটাকে এরকম ভাবে লেখা যায় যে x স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ y। ওই যে এর আগের দিন বলেছিলাম না যে এরকম থাকলে, এখানে যদি ফাই ধরো তাহলে এখানে ফাই ধরো না, এখানে অন্য কিছু ধরো, সে ফাই আকারেও লেখা যায়, মানে অসুবিধা নেই, লেখা যায়। বা এরকমও লেখা যায় যে y ইকুয়াল টু ফাই অফ x স্কয়ার প্লাস z স্কয়ার, একই বিষয়। এই যে এগুলো একই, কিন্তু এর আগের দিনে আমি বলে দিয়েছিলাম যে এরকম যদি থাকে তাহলে সাকে এই আকারেও লেখা যায়, বলিনি এর আগের দিন? লেখা যায় সলিউশন, এইভাবেও লেখা যায়, অসুবিধা নেই। এইভাবেও লেখা যায় সলিউশন, এইভাবেও লেখা যায় যে একটা x স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল টু ফাংশন অফ y, বা y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x স্কয়ার প্লাস z স্কয়ার, যেটা ইচ্ছে এভাবে বলা যায়। ঠিক আছে, এর আগের ক্ষেত্রেও কিন্তু এরকম বলা যায় যে 3x - 2y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এইটা, বা y - 3z ইকুয়াল টু ফাংশন অফ এটা, এভাবেও বলা যায়, লেখা যায়, একই ব্যাপার। কারণ এর আগের দিনে আমি বলে দিয়েছিলাম যদি ফাই অফ ইউ কমা ভি এর 0 হয়, তাহলে আমরা অনেক সময় বলি না যে ভি ইকুয়াল টু অন্য একটা ফাংশন অফ ইউ, বা ইউ ইকুয়াল টু অন্য একটা ফাংশন অফ ভি। তো এইভাবেও যদি সলিউশন লেখো তাতে কোনো আপত্তি নেই, পারফেক্ট। এক্সাম্পল 4, সলভ y স্কয়ার p। আচ্ছা, আস্তে আস্তে কিন্তু অঙ্কগুলো কঠিনের দিকে এগোবে। হ্যাঁ, মাইনাস এক্স ওয়াই কিউ ইজ ইকুয়াল টু এক্স ইন্টু জেড মাইনাস 2y। আচ্ছা, কঠিন মানে আর কিছুই না, কঠিন মানে আমি বলতে চাইছি যে ওই ইন্টিগ্রেশন করে কনস্ট্যান্ট গুলোর মানগুলো বের করতে একটু সমস্যা হবে। এটাকে যদি কম্পেয়ার করি, টুকে ফেলে সবাই অঙ্কটা, y স্কয়ার p মাইনাস এক্স ওয়াই কিউ ইজ ইকুয়াল টু এক্স ইন্টু জেড মাইনাস 2y, ক্যাপিটাল p ইন্টু স্মল p প্লাস ক্যাপিটাল q ইন্টু স্মল q ইজ ইকুয়াল টু r। কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি ক্যাপিটাল p হচ্ছে y স্কয়ার, ক্যাপিটাল q মাইনাস এক্স ওয়াই, আর ক্যাপিটাল r x ইন্টু জেড মাইনাস 2y। The Lagrange's auxiliary equations of one are dx by capital P is equal to dy by capital Q is equal to dz by capital R। আচ্ছা, চট করে বলো dx ক্যাপিটাল P কত, একবারে লিখে দিচ্ছি, কত? y স্কয়ার, ক্যাপিটাল Q মাইনাস এক্স ওয়াই, ক্যাপিটাল R x ইন্টু জেড মাইনাস 2y। আচ্ছা, তিনটে x মাইনাস জেড ইন্টু 2y, তিনটে ফ্র্যাকশন আমরা লিখে ফেললাম। হ্যাঁ, এবার একটা কনস্ট্যান্ট বের করতে হবে c1, আর একটা কনস্ট্যান্ট বের করতে হবে c2। আচ্ছা, একটা কনস্ট্যান্ট খুব ইজিলি বেরিয়ে যায়, কোন দুটো ফ্র্যাকশন দেব কে বলতে পারে? প্রথম দুটো। হ্যাঁ, প্রথম দুটো দিলে হবে। স্যার প্রথম দুটো নিলেও হবে। আচ্ছা, প্রথমে প্রথম দুটো নিয়ে নি, খুব সোজাগুলো নিয়ে নি আগে। নিলাম প্রথমটা আর দ্বিতীয়টা, dx by y square is equal to dy
বাই মাইনাস এক্স ওয়াই, একটা করে ওয়াই কেটে দাও, হ্যাঁ ওয়াই যেহেতু নন জিরো, তাহলে পাচ্ছি হচ্ছে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, তাই তো? প্লাস হয়ে যাবে তো এইদিকে নিয়ে চলে আসলে ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা সেখান থেকে কনস্ট্যান্ট বলো কত, ইন্টিগ্রেশন করারও দরকার নেই, ডিরেক্ট বলে দেওয়া যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আরেকটা কনস্ট্যান্ট সিটুর মান বের করতে হবে, কে বলতে পারে কোন দুটো নেব? স্যার শেষের দুটো। শেষের দুটো নিলে হবে? হ্যাঁ স্যার, স্যার এক্স হ্যাঁ নেব তোমাদের কথা অনুসারে। টা বাদ। এক্স কেটে যাবে স্যার। এক্স কেটে যাবে, টেকিং দ্য লাস্ট টু ফ্র্যাকশনস অফ টু। আচ্ছা দেখি কি হয়, শেষের দুটো নিচ্ছি, তাহলে dy বাই মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু dz বাই এক্স ইন্টু জেড মাইনাস টু ওয়াই। হ্যাঁ আচ্ছা একটা করে এক্স কেটে দিই, অসুবিধার কিছু নেই, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে কত দাঁড়াচ্ছে বলো, জেড মাইনাস টু ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ওয়াই ডিজেড। কে বলতে পারে এটাকে কি করে সলভ করবো? বুঝো যা, স্যার জেড ডিওয়াই প্লাস ওয়াই y dz হয়ে যাবে dz into y। জেড ডিওয়াই প্লাস ওয়াই ডিজেড, এটা আলাদা করব, কারেক্ট। আর এখানে মাইনাস টু ওয়াই ডিওয়াই, ভেরি গুড। এটা কত হয়ে যাবে জানা আছে, এটা ডি অফ ওয়াই জেড। ওয়াই YZ জেড ওয়াই মাইনাস টু ওয়াই ডিওয়াই। ব্যাস চট করে এখানে ইন্টিগ্রেশন দাও, এখানে ইন্টিগ্রেশন দাও, এখানে একটা কনস্ট্যান্ট সি টু, বলো তাহলে কত হচ্ছে, ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার নাকি, বেরিয়ে গেল ব্যাস। তাহলে the general solution of 1 is phi of c1, c1 মানে x square plus y square, c2 মানে আগে c1 c2 ওর কোনো ব্যাপার না, যদি কেউ মনে করে যে স্যার আগে আমি yz minus y square বসাবো তাও হবে, কোনো অসুবিধা নেই, মানে যেটা ইচ্ছে একটা কনস্ট্যান্ট আগে একটা পরে বসালেই হবে। এখানে phi is an arbitrary constant। ঠিক আছে, বুঝাতে পারলাম? ক্লিয়ার? কোনো কোশ্চিন? টুকে নাও। এইভাবে তোমাদের কি বলতো খুঁজতে হবে যে কোন দুটো ফ্র্যাকশনকে নিলে, এখন তো খুবই সোজা সোজাগুলো করাচ্ছি বলে দেখে বুঝতে পারছো। আচ্ছা এইবার যেগুলো করাবো আমি আরো কিছু অঙ্ক করাবো, ঠিক আছে? 5 এইবার এটা হচ্ছে ফার্স্ট টাইপ, এখানে টাইপ 1 হয়ে গেল। হ্যাঁ মানে সিম্পল গুলো সব, যেগুলো আমি দেখেই বুঝতে পারছি টাইপ 1। এই যে 4টা অঙ্ক করালাম এরা হচ্ছে সব টাইপ 1 এর অঙ্ক। এবার যে অঙ্কগুলো করাবো সেগুলো হচ্ছে টাইপ 2। টাইপ 2 মানে এগুলো একটু অন্য রকমের, মানে এত সোজা বা এত ইজিলি কিন্তু অঙ্কগুলো হবে না, ঠিক আছে? এগুলো একটু আমাদের মানে এগুলোও সোজা, কিন্তু আমি নিয়মটা একটু বলে দিই তাহলে এটা বুঝতে পারবে, ঠিক আছে? সলভ p plus 3q is equal to 5z plus tan of y minus 3x। তোমরা প্রত্যেকে ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ক্যাপিটাল আর বের করো এবং ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশন বের করে আমাকে লেখো, ঠিক আছে? আচ্ছা তাহলে যদি কম্পেয়ার করি, করলে সবাই বের করলে, with capital P small p plus capital Q small q is equal to R, we have capital P is equal to 1, capital Q is equal to কত 3, আর capital R হচ্ছে 5z plus tan of y minus 3x। The Lagrange's auxiliary equations of 1।
বলো কি হবে, dx by 1 is equal to dy by 3 is equal to dz by 5z plus tan of y minus 3x। একটা জিনিস লক্ষ্য করো, লাস্ট যে ফ্র্যাকশনটা বেরিয়েছে না, সেই ফ্র্যাকশনে কিন্তু এখানে শুধুমাত্র z আছে আর এখানে z x y সব আছে। কি করে করবে তোমাদের ব্যাপার, আমি হেল্প করতে পারি। একটা কনস্ট্যান্ট প্রথমেই দেখেই বোঝা যাচ্ছে বেরিয়ে যাবে। কোন দুটো নিলে বলো? প্রথম আর দ্বিতীয়। প্রথম আর দ্বিতীয়, দ্য ফার্স্ট টু ফ্র্যাকশনস। প্রথম আর দ্বিতীয় ফ্র্যাকশন নিলাম অফ 2। আচ্ছা, লেখাগুলো যেরকম ভাবে লিখছি সেরকম ভাবে লিখতে পারবে তো? আমি কিন্তু দেখো একই গদ, একই জিনিস লেখাচ্ছি। আচ্ছা, dx by 1 মানে dx equal to dy by 3 or dy is equal to 3dx। হ্যাঁ, সেখান থেকে dy minus 3dx নিলাম, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ইকুয়াল টু c1। তাহলে c1 এর মান বেরোলো y minus 3x। কে বলতে পারে আরেকটা কনস্ট্যান্ট কিভাবে বের করব? Sir, tan y minus 3x এর জায়গায় c1 টা বসিয়ে দিব, মানে tan c1 হয়ে যাবে। এবার একটা হেল্প নিতে হবে, নরমালি কিন্তু হবে না। এবার কিন্তু নরমালি হবে না, এবার আমাদের একটা কাজ করতে হবে। এই যে y মাইনাস 3x টা ছিল, সেই y মাইনাস 3x এর জায়গায় c1 বসিয়ে দিই। তাহলে এইবার দেখো এখানে যদি c1 বসিয়ে দিই, তাহলে এটা দাঁড়াবে dz বাই খালি z প্লাস সাম কনস্ট্যান্ট x y আর থাকলো না। এখানে কিন্তু 3x মাইনাস ওয়াইও আসতে পারতো, আমি ইচ্ছা করে y মাইনাস 3x নিয়েছি এইটা দেখে। 3x মাইনাস ওয়াইও নেওয়া যেত, যদি এটাকে আগে করতাম, এটাকে এখানে যদি কনস্ট্যান্টটা নিতাম তাহলে 3x মাইনাস ওয়াই হতো। কিন্তু আমি ইচ্ছা করি এইটা দেখেই y মাইনাস 3x আকারেই c1টাকে আমরা ধরেছি, ঠিক আছে? আমি তাহলে এক কাজ করি, টেকিং, তাহলে কি করব, কার সাথে কাকে নেবো বলো? লাস্ট এটা নেবো আর তার সাথে যেটা ইচ্ছে, যার যেটা ইচ্ছে। টেকিংটা ধরো লাস্ট টু ফ্র্যাকশনস। লাস্টের দুটো ফ্র্যাকশন যদি নিই কি পাবো? dy by 3 is equal to dz by 5z plus tan of y minus 3x। আচ্ছা, or এখান থেকে দেখো dy by 3 is equal to dz by, এখানে হচ্ছে 5z আর এখানে হচ্ছে কনস্ট্যান্ট, কি হবে tan c1। পারবে ইন্টিগ্রেশন করতে? 5z plus tan c1 কি হবে? tan c1 মানে কনস্ট্যান্ট, স্যার 1/5 log of নিচেরটা 1/5 log of 5z plus 10c1 তাহলে 1/3 y 1/3 y মাইনাস log of 5z plus tan c1, কিন্তু আবার 5z এর জন্য 1/5 is equal to c2 বাই, ধরো যদি 15 ধরি তাহলে সুবিধা আছে, তাহলে এখানে হয়ে যাবে 5y আর এখানে হয়ে যাবে মাইনাস 3 log 5z plus tan c1 is equal to c2 or c2 5y minus 3 log of, আচ্ছা 5z plus tan c1 এর মানটা বসিয়ে দিই, c1 এর মান হচ্ছে y minus 3x, ঠিক আছে? c2 বেরিয়ে গেল, বাস। তাহলে এবার করে ফেলো, তো জেনারেল সলিউশন ইজ c2 এর মানটা বসিয়ে, মানে c1 এর মানটা বসিয়ে দিলাম, phi of given by না শুধু is c1 কত, সেটা y minus 3x, c2 5y minus 3 log of 5z plus tan of y minus 3x is equal to 0, ঠিক আছে? ওয়্যার যেখানে ফাইটা হচ্ছে একটা আরবিট্রারি ফাংশন, লিখে পেলাম। দেখো বুঝতে পারলে কিনা?
বোঝা গেছে অঙ্কগুলো? আচ্ছা, আরেকটা অঙ্ক দিই এই টাইপেরই, এটা টাইপ 2, হ্যাঁ, 6 নম্বর। সলভ xyp small p plus y square small q is equal to zxy minus 2x square. টুকে ফেলো অঙ্কটা। এককে কম্পেয়ার করো, ঠিক আছে, with capital P into small p plus capital Q into small q is equal to R. কি পাচ্ছি আমরা বলো? ক্যাপিটাল P কত? xy, ক্যাপিটাল Q y স্কোয়ার, ক্যাপিটাল R হচ্ছে zxy minus 2x স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, the Lagrange's auxiliary equations of 1 are দেখো ল্যাগ্রাঞ্জ মেথড খুব একটা কঠিন না, সোজা, 4 পিটও সোজা, জাস্ট মেথডটা জানতে হবে তাহলেই হয়ে যাবে। আচ্ছা বলো, dx by xy dy by y স্কোয়ার ইকুয়াল টু dz বাই কত হবে? zxy মাইনাস 2x স্কোয়ার। আচ্ছা বলো প্রথমে কাদেরকে নেব? কাদেরকে নেব? স্যার প্রথম দুটো। কি বাকিরা সবাই লিখছো নাকি? স্পিড বাড়াও, স্পিড বাড়াও, দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখো, দেখতে হবে সঙ্গে সঙ্গে লিখতে হবে। কত হলো? কোন দুটো নিব? dx বাই xy ইজ ইকুয়াল টু dy বাই y স্কয়ার। প্রথম দুটো নিই, একটা করে y কেটে দাও, dx বাই x ইকুয়াল টু dy বাই y। আচ্ছা, और ইন্টিগ্রেশন করো, কত হবে? c1 বাই y x বাই y হতে পারে বা y বাই x, এটা নিয়ে নেওয়ার মতো, এটা কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছে করো, ঠিক আছে? লগ ফগ আসবে কিন্তু, এই যে এখানে বললে log x, এখানে ইজ ইকুয়াল টু log y প্লাস log c1 নিব, তাহলে c1 হচ্ছে x বাই y। আচ্ছা এবার সেকেন্ডেরটা কি করে করব? আরেকটা কনস্ট্যান্ট, C1 এর মানটা বসিয়ে দিতে হবে। কোথায় বসাবো? আগে দুটো স্যার ফ্র্যাকশন, শেষ দুটো নিয়ে x স্কয়ার কমন। শেষ দুটো হ্যাঁ হ্যাঁ স্যার, শেষের দুটো নিতে হবে। নিয়ে তারপরে x স্কয়ার কমন নিয়ে স্যার y স্কয়ার বাই x স্কয়ার চলে আসবে আর ওই সাইডে x y বাই x আসবে। আচ্ছা দেখি তাহলে ঠিক বলছি কিনা। টেকিং দ্য লাস্ট টু ফ্র্যাকশনস, এগুলো হচ্ছে কি বলতো, যত প্র্যাকটিস করবে আস্তে 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 চিনতে শিখবে। আমি বলছি না যে আজকেই প্রথম দিন পেরে যাবে সবাই, দু একজন হয়তো পারতে পারো যাদের চিন্তা ভাবনাটা খুব ভালো, চিন্তা শক্তি, বাকিরা প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু পুরোপুরি প্র্যাকটিসের উপর। dy বাই y স্কোয়ার ইজ ইকুয়াল টু dz বাই zxy মাইনাস 2x স্কোয়ার। আচ্ছা কোথাও কিছু কাটছে না, এক কাজ করতে পারি। কি কাজ? এখানে dy আছে, এখানে dz আছে, x গুলো ঝামেলা করছে, x থাকা এখানে আমি চাইছি না x থাকা, তাহলে x এর বদলে কি লিখতে পারি এখানে বলো, এই যেখান থেকে? c1y স্যার। তাহলে x এর বদলে এখান থেকে আমি বলতে পারি dz বাই z ছিল y ছিল, আর x এর জায়গায় এখানে কত হবে? c1y। তাহলে c1y যদি এখানে বসাই তাহলে c1 এখানে হয়ে গেল y স্কয়ার, আর মাইনাস
2c1 স্কোয়ার y স্কোয়ার, y স্কোয়ার y স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকলো dy, আর এখানে হচ্ছে dz বাই c1z মাইনাস 2c1 স্কোয়ার। বোঝাতে পারলাম? একটা করে c1 যদি কমন নিই তাহলে c1 dy ইজ ইকুয়াল টু dz বাই z মাইনাস 2c1। বলো ইন্টিগ্রেশন করলে কি হবে? ঠিক করেছি? হ্যাঁ স্যার। কত হবে তাহলে? ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন প্লাস c2, বলো এখানে কত হবে তাহলে? c1y এটা কত? লগ অফ z minus 2c1 2c1 প্লাস c2, তাহলে c2 কত হলো? c1 এর মানটা বসিয়ে দিই, তাহলে c1y মানে কত বলো? x মাইনাস লগ অফ z মাইনাস 2c1, c1 এর মান x বাই y, তাহলে 2x বাই y। দেখো ঠিক করেছি? অতএব the general solution is, বাকি তো জানা জিনিস সব, phi of x by y কমা c2 হচ্ছে x মাইনাস লগ অফ z মাইনাস 2 ইন্টু x by y equal to 0, where phi হচ্ছে একটা arbitrary function। লিখে ফেলো, where phi is an arbitrary function। ঠিক আছে? তাহলে এই যে নিয়মটা করালাম, এই নিয়মটার মানে এই যে দুটো অঙ্ক করালাম, ঠিক আছে, আরো অঙ্ক আছে, যাই হোক বেশি করিলাম না। এটা হচ্ছে টাইপ 2। এটার কাজ হচ্ছে যে একটা কনস্ট্যান্টকে ইউজ করে দ্বিতীয় কনস্ট্যান্টের মানটা বের করা। ঠিক আছে? প্রথম যে চারটে অঙ্ক করালাম সেটা হচ্ছে টাইপ 1, সিম্পল নিয়ম। পরের গুলো কি হলো? টাইপ 2 তো হচ্ছে প্রথম কনস্ট্যান্টের মান নিয়ে সেকেন্ড কনস্ট্যান্টটা বের করা। নেক্সট এবার টাইপ 3, আস্তে আস্তে কিন্তু কঠিনের দিকে এগোচ্ছি, ঠিক আছে? এক্সাম্পল 7, ধরো বললাম সলভ mz minus ny into small p plus nx minus lz into small q is equal to ly minus mx। আমি আরেকবার অঙ্কটা পড়ে নিই। mz minus ny into small p plus nx minus lz into small q is equal to ly minus mx। কারেক্ট? ঠিক আছে, অঙ্কটা এক। ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর বের করো ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশন। লিখে ফেলো। অঙ্কটা ভালো করে টুকো কিন্তু, হ্যাঁ অঙ্কটা টুকো ভালো করে, ভুলভাল টুকো না। স্টার্ট দিয়ে রাখি, ইম্পর্টেন্ট অঙ্ক। ক্যাপিটাল পি স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ ইজ ইকুয়াল টু আর। যদি কম্পেয়ার করি কি পাই আমরা? ক্যাপিটাল পি mz মাইনাস ny, ক্যাপিটাল কিউ nx মাইনাস lz, ক্যাপিটাল আর ly মাইনাস mx। The Lagrange's auxiliary equations of one. R dx by capital P mz minus ny is equal to dy by capital Q nx minus lz is equal to dz by capital R ly minus mx। এই অবধি সবাই লিখে ফেলো।
হলো? স্যার হুম, এখানে এম এন এল এগুলো সব কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টস অফ কনস্ট্যান্ট, হ্যাঁ 2 3 4 5 এরকম কিছু। আচ্ছা দেখা হচ্ছে সবার? হ্যাঁ স্যার। কি করে কনস্ট্যান্ট গুলোর মান বের করব C1 C2? এনি আইডিয়া? করতে আমাদের হবেই। এক্স ওয়াই জেড মাল্টিপল করে করা যাবে না? এবার আমরা যে আগের মেথড গুলো যেগুলো পড়ে এসেছি, যে এটার সাথে এটা ডিরেক্ট নিয়ে নি, ফার্স্ট ফ্র্যাকশন সেকেন্ড ফ্র্যাকশন, বা সেকেন্ডের সাথে থার্ড, বা ফার্স্টের সাথে থার্ড, এগুলো যদি আমরা ডিরেক্ট নিয়ে নিই তাহলে কিন্তু এবার হবে না। এবার আমাদের অন্য কোনো উপায় খুঁজতে হবে। যেমন প্রেম বললো যে স্যার কিছু মাল্টিপুল করুন, মানে আমি বলতে চাইছি ধরো আমরা ছোটবেলা থেকে যখন ভগ্নাংশ করে এসেছি না, ফ্র্যাকশন, ধরো a বাই বি ইকুয়াল টু সি বাই ডি করেছি, তখন আমরা মনে হয় যোগ ভাগ করতাম, যে যদি আমরা এরকম করি যে a প্লাস বি বাই a মাইনাস বি, তাহলে এখানেও এটাই করতে হবে c প্লাস ডি বাই সি মাইনাস ডি, মনে আছে এই টাইপের করতাম। তো এটার সাথে এটাও তো সমান, মানে আমি বলতে চাইছি a বাই বি ইকুয়াল টু সি বাই ডি যদি করি, সেখানে যদি 2a বাই 2b করি, তাহলে কি করলাম, এর সাথে a গুণ 2 গুণ করলাম, এর সাথে 2 গুণ করলাম, ব্যাপারটা তো সেম। বা এরকম যদি করি, এর সাথে যদি এরকম করি যে a প্লাস বি বাই a মাইনাস বি, মানে এটার সাথে বি যোগ করলাম আর বি বিয়োগ করলাম, একই দেখা হবে। তার মানে ফ্র্যাকশনে এই জিনিসগুলো করা যায়। কোনো কিছু যদি একই মাল্টিপল দিয়ে গুণ করি করা যায়, বা অন্য কোনো এরকমও করতে পারি যে a বাই বি ইকুয়াল টু যদি সি বাই ডি থাকে, তাহলে এরকম করতে পারি যে a এর সাথে ধরো আমি 1 গুণ করলাম, সি এর সাথে 2 গুণ করলাম, তাহলে একই জিনিস বি এর সাথেও 1 গুণ করতে হবে, ডি এর সাথেও 2 করতে হবে, করে দেখবে ফ্র্যাকশন ব্যাপারটা একই আসবে। ফ্র্যাকশন জিনিসটাই তো ওরকম, তাই না? ধরো 2/5 ইকুয়াল টু 4/10 সমান কিনা, ইকুয়াল টু 2 এর সাথে 1 গুণ করছি, 4 এর সাথে 2 গুণ করছি, তাহলে এখানেও 5 এর সাথে 1 গুণ করলাম, 10 এর সাথে 2 গুণ করলাম, দাঁড়ালো কত? বলো কত দাঁড়াবে? 10 10/25। আলটিমেটলি বিষয়টা তো 2/5ই থাকছে, এটাই তো ফ্র্যাকশন, জিনিসটা তো একই। তো এই জিনিসগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব, মানে আমি বলতে চাইছি যে এরা যেহেতু ফ্র্যাকশন, উপরের সাথে যা যা করব নিচের সাথে তাই তাই করতে হবে। আমার কথাটা বুঝতে পারা গেছে? ওপরে এখানে দেখো 2 এর সাথে যদি 1 গুণ করি, 5 এর সাথেও 1, 4 এর সাথে এখানে 2 গুণ করেছি, তাহলে এখানে 10 এর সাথেও 2। তো এই জিনিসগুলো আমরা কিন্তু এবার অ্যাপ্লাই করব, এবং মাথায় রাখতে হবে, এবং এগুলো অ্যাপ্লাই করার পর যেটা পাবো সেটাও কিন্তু এদের সাথে সমান, এই ফ্র্যাকশন গুলোর সঙ্গে কিন্তু ইকুয়াল। যেমন এখানে যারা অপারেশন গুলো করার পর যেটা পেলাম 10/25, দ্যাট ইজ ইকুয়াল টু 2/5 এন্ড 4/10, ঠিক আছে, তাই না? অল আর সেম। তো এখানেও আমরা ওই জিনিস করব। কি করব এখানে? এইবার হচ্ছে তোমাদের আসল বুদ্ধির কাজ। এতক্ষণ অবধি যা করেছো সেগুলো খুব নর্মাল, সেগুলোতে কোনো কিছু বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়নি। এবার তোমাদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে, খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে। পরীক্ষার হলে যদি আননোন অঙ্ক পড়ে যায় তাহলে কিন্তু চিন্তা করতে হবে, আর যদি নোন অঙ্ক পড়ে যায়, যেহেতু আমি অনেক অঙ্ক করাবো তার মধ্যে নোন পড়ে যাবে, এক্সারসাইজ করতে দেবো, নোন অঙ্ক পড়ে গেলে কি প্র্যাকটিস করে এমনভাবে যাবে অঙ্ক দেখলেই চিনতে পারবে, এবং খুব মানে তাড়াতাড়ি ঠান্ডা মাথায় করে নিতে পারবে শান্তভাবে অঙ্কগুলো। তো এখানে কি করব দেখো, আমি আস্তে আস্তে বলছি, প্রথম হয়তো 2-3টা অঙ্ক অসুবিধা হতে পারে, তো আস্তে 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 বুঝতে পারবে, বা অন্তত এটা বুঝতে পারবে যে স্যার এই কারণে এটা করছে। আমি এইটার সাথে এক্স গুণ করছি, কেন বলছি, হ্যাঁ, চুজিং এক্স, প্রথমটার সাথে এক্স গুণ করছি, এটার সাথে যদি এটার সাথে এক্স গুণ করি তাহলে নিচেরটার সাথে এক্স গুণ করতে হবে, এটাতে মাথায় থাকে। আচ্ছা, পরেরটার সাথে ওয়াই গুণ করছি, সেকেন্ড ফ্র্যাকশন, এটার সাথে যদি ওয়াই গুণ করি এটার সাথে ওয়াই করতে হবে। আর লাস্টেরটার সাথে জেড গুণ করছি, গুণ করা মানে তাদেরকে বলা হয় মাল্টিপ্লায়ার্স, ঠিক আছে?
তাহলে প্রত্যেকটা ফ্র্যাকশন কার সাথে সমান হয়ে যাচ্ছে যদি মাল্টিপ্লাই করি এবং তাদের যদি যোগ করি, ঠিক আছে, তাহলে ইচ ফ্র্যাকশন অফ 2 ইজ ইকুয়াল টু, আচ্ছা ইজ ইকুয়াল টু বলার দরকার নেই, হ্যাঁ ইজ ইকুয়াল টু বলেই দিই, তাহলে চিহ্ন আর ইউজ করার দরকার নেই। প্রত্যেকটা ফ্র্যাকশন কার সাথে সমান হচ্ছে, এটার সাথে এক্স গুণ করছি, ভালো করে দেখো, ঠিক আছে, তাহলে এক্স ডিএক্স প্লাস পরেরটার সাথে কত করছি ওয়াই ডিওয়াই প্লাস তারপরেরটার সাথে কত করছি জেড ডিজেড, আর নিচেরটা কত হলো, করবে এটার সাথে এক্স গুণ করো তো, নিচেরটা কত হচ্ছে দেখো তো, আমি একটু রাফে করি, এটার সাথে যদি এক্স গুণ করি তাহলে এম এক্স জেড মাইনাস এন এক্স ওয়াই, এই যে এটার সাথে এক্স গুণ করলাম, আচ্ছা এটার সাথে ওয়াই গুণ করলাম প্লাস এন এক্স ওয়াই মাইনাস এল ওয়াই জেড, ওয়াই গুণ করলাম এটার সাথে, ঠিক আছে, আচ্ছা আর এইটার সাথে হচ্ছে জেড গুণ করলাম, কত হচ্ছে প্লাস এল ওয়াই জেড মাইনাস এম এক্স জেড, যোগ করো তো কত হয়, 0 স্যার 0 হবে, সব কেটে যাবে 0, এটা 0 হয়ে গেল, তার মানে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা, এটা কিন্তু ইকুয়াল টু, এই যে আমি ইকুয়াল টু লিখে দিয়েছি, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা। যখনই আমরা কোথাও 0 পেয়ে যাই, আমি বলেছি তখনই আমাদের কি সুবিধা হয়ে যায়, 0 পেয়ে যাওয়া মানে দেয়ারফর কারোর সাথে যদি 0 কারোর নিচে যদি 0 হবে। তাহলে ওই যে x dx প্লাস y dy প্লাস z dz এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, এবং এটা যদি 0 হয় এর ইন্টিগ্রেশন করো, বলো কত হয়, তাহলে একটা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, বলো x স্কয়ার প্লাস y স্কয়ার, বাস বেরিয়ে গেল একটা কনস্ট্যান্ট। কারণ এখানে দেখো কারোর সাথে কাউকে সমান করলে তো হচ্ছিল না, তাই না, কারোর সাথে যদি কাউকে সমান করি এটা অসম্ভব, আমরা কিন্তু পাচ্ছিলাম না, এটার সাথে এটা যদি সমান করি, এখানে তাহলে এখানে এক্স আছে এখানে ওয়াই আছে, কিন্তু এখানে তো জেড থেকে চলে আসছে, কি করে আমরা ইন্টিগ্রেশন করবো, পারবো না তো ইন্টিগ্রেশন করতে, এটার সাথে এটা করলেও পারবো না, সেই কারণে আমরা কিন্তু এই পদ্ধতিটা করলাম। তাহলে তোমাদের এবার কাজ হচ্ছে এরকম মাল্টিপ্লায়ার খুঁজবে, যেই মাল্টিপ্লায়ার গুলো এখানে 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 আর নিচে 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 গুণ করার ফলে যাতে যোগফলটা 0 আসে, 0 আসলে আমাদের খুবই লাভ, 0 যে করেই আসে, তোমরা দেখবে কত গুণ করে যোগ করলে 0 আসে, উপরটা নিয়ে খুব একটা ফ্যাক্টর না, নিচেরটা বেশি করে ফ্যাক্টর। তবে একটা জিনিস মাথায় রেখো, ওপরে আলতু ফালতু জিনিস দিয়ে গুণ করলে হবে না, কেন, এখানে আছে ডিএক্স, ডিএক্স যখন আছে তখন এখানে এক্স দিয়ে গুণ করলাম, কেন বলতো, যে ডিএক্স এক্স এর সাথে থাকলে তার ইন্টিগ্রেশন করা সম্ভব, হঠাৎ করে যদি তুমি এখানে জেড নিয়ে নিতে বা জেড স্কোয়ার নিয়ে নিতে, তাহলে ধরো একটা কিছু নিলে যেখানে আছে ডিএক্স, তাহলে কি আবার গুণ করা যেত, তাহলে শুধুমাত্র কিন্তু যে নিচে 0টাই খুঁজলাম এটাও না, ওপরটাও কিন্তু এমন কিছু দিয়ে গুণ করতে হবে যেগুলো হচ্ছে সুইটেবল, সুইটেবল ইন দ্য সেন্স যাতে তার ইন্টিগ্রেশন করা যায়। তোমার কথাটা বুঝতে পেরেছো? কে বলতে পারে আরো একটা মাল্টিপ্লায়ার আমি খুঁজতে চাইছি, এলিমেন্ট করতে হবে, কত হবে, এল এম এন অ্যাজ মাল্টিপ্লায়ার্স। দেখো তো এলিমেন্ট মানে কনস্ট্যান্ট, হ্যাঁ, ইচ ফ্র্যাকশন অফ 2 ইজ ইকুয়াল টু, প্রত্যেকটা ফ্র্যাকশন তাহলে কার সাথে সমান হয়ে যাবে, যদি এলিমেন্ট দিয়ে গুণ করি তাহলে উপরে হলো এল ডিএক্স প্লাস এম ডিওয়াই প্লাস এন ডিজেড বাই, নিচে দেখো তো কত আসছে, রাফে করো তো এলিমেন্ট দিয়ে, এল দিয়ে প্রথমটা তাহলে এল এম জেড মাইনাস এল এন ওয়াই, তারপর এম দিয়ে পরেরটা এম, হ্যাঁ, এম এন এক্স মাইনাস এল এম জেড, তারপরেরটা এন দিয়ে এল এন এক্স মাইনাস
সরি ভুল করলাম, lny মাইনাস mnx 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 lny lny হলো 0 বাস। অর সেখান থেকে ldx প্লাস mdy প্লাস ndz ইকুয়াল টু 0। বলো ইন্টিগ্রেশন করলে c2 কত হবে? lx প্লাস my প্লাস nz। বাস, তাহলে the general solution is phi of x square plus y square plus z square কমা দিয়ে lx plus my plus nz equal to 0, যেখানে phi হচ্ছে একটা আরবিট্রারি ফাংশন, এটা তোমরা লিখে নিও। আরেকটা অঙ্ক করাচ্ছি এই একই টাইপের, হ্যাঁ, মাল্টিপ্লায়ার খোঁজা। দেখো সবার হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমি নেক্সট অঙ্ক দিচ্ছি। সবার হয়ে গেছে টোকা? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। ওকে, এক্সারসাইজ 8 সলভ x into y square plus z into p minus y into x square plus z into q is equal to z into x square minus y square। টুকে গেল। একই রকম ভাবে লিখে নাও না, কম্পেয়ার টম্পেয়ার করে সব লিখে নাও। বলো কে বলতে পারে? একবারে আমি শর্টকাটে লিখাচ্ছি, ঠিক আছে? অনেকগুলো অঙ্ক একটি লিখালাম একই গদে, আমি এটা শর্টকাটে একটু বলে দিচ্ছি। ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর, এগুলো সব বের করে নিবে আগের মতো লিখে। তাহলে দ্য ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনস অফ 1 আর কত হবে তাহলে? dx বাই x into y square plus z, ঠিক আছে, is equal to dy by minus y into x square plus z আর dz by লাস্টেরটা z into x square minus y square। 2 একটা জিনিস লক্ষ্য করো, xyz মিক্সড আছে, এখানেও xyz মিক্সড আছে, এখানেও xyz মিক্সড আছে। তুমি চেষ্টা করতে পারো, তোমরা চেষ্টা করে দেখো যে 1 2 2 3 1 3 এদেরকে নিয়ে যে ইন্টিগ্রেশন করে সলভ করা যায় কিনা। পারবে না, কঠিন হবে। এই কারণে আমাদের কাজ হচ্ছে মাল্টিপ্লায়ার চুজ করা। খুব ভালো করে দেখো আগে সবাই। স্যার XYZ XYZ ভুলভাল বলে দিবে না কিন্তু ফাট করে, আগে কিন্তু দেখবে। স্যার x y আর 1। আচ্ছা যদি x y দিয়ে গুণ করি, প্রথমে x দিয়ে গুণ করলে x স্কয়ার y স্কয়ার, এই যে এখানে কিন্তু y স্কয়ার আছে, হ্যাঁ, প্লাস x দিয়ে গুণ করেছি মানে x স্কয়ার z, অলরেডি একটা x ছিল আরেকটা x দিয়ে গুণ করেছি, ওই কারণে বলছি। আচ্ছা y দিয়ে গুণ করা মানে এখানে হয়ে যাচ্ছে মাইনাস x স্কয়ার y স্কয়ার, আর এখানে হচ্ছে মাইনাস y স্কয়ার z। তাহলে বাকি যেটা থাকে সেখানে কি করতে হবে? z দিয়ে গুণ করলে হবে না স্যার -1 দিয়ে গুণ করতে হবে। -1 দিয়ে গুণ করতে হবে, এইটা একটা হবে। -1 দিয়ে গুণ করলে এই টার্মটা হয়ে যাবে মাইনাস, এটা তখন নেগেটিভ হয়ে যাবে, তখন হয়ে যাবে এটা x স্কয়ার z, আর এটা পজিটিভ হয়ে যাবে প্লাস y স্কয়ার z। এইবার কেটে যাবে, কারেক্ট। তাহলে এটাকে মাল্টিপ্লাই করে ফেলো। লেখাটা একই, হ্যাঁ, গদ মুখস্থ করে নিও। ইচ ফ্র্যাকশন অফ 2 ইজ ইকুয়াল টু, আচ্ছা তাহলে x dx প্লাস y dy মাইনাস dz, নিচেরটা হচ্ছে 0, অর সেখান থেকে x dx প্লাস y dy
মাইনাস ডিজেড ইকুয়াল টু 0। সেখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে c1 হবে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2z। দেখে নাও ঠিকঠাক করলাম কিনা, দেখে নাও তোমরা চেক করে নাও ঠিকঠাক করলাম কিনা। বলো আরেকটা মাল্টিপ্লায়ার। স্যার 1/x 1/y আর 1/z করতে হবে মাল্টিপ্লাই। তুমি কি অঙ্কগুলো আগে করে নিয়েছো? তাড়াতাড়ি বলছো কি করে? স্যার মাল্টিপ্লাই করে দিয়েছি। 1/x 1/y 1/z as multipliers। যদি আগে থেকে করে থাকো তাহলে বলবে না, কারণ যারা নতুন করছে তাদের ভাবতে দিতে হবে। মাইক বন্ধ করে দাও। এখন করলাম স্যার। ও এখন করলে তাহলে ঠিক আছে। হ্যাঁ দুর্বা কি বলছো? মাইক অন কেন দুর্বার? এটা বলছিলে কি 1/y 1/x 1/y 1/z দিয়ে যদি মাল্টিপ্লাই করি বাই নিচে কত আসবে ক্যালকুলেশন করো। 1/x দিয়ে গুণ করছি এটাকে, এই যে y স্কয়ার প্লাস z, এটাকে 1/y দিয়ে গুণ করছি মাইনাস x স্কয়ার প্লাস z, আর এটাকে 1/z দিয়ে গুণ করছি প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার কেটে গেল, মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার কেটে গেল, মাইনাস z প্লাস z কেটে গেল, it becomes 0। কারেক্ট, ঠিক বলেছো। অতএব dx by x plus dy by y plus dz by z equal to 0। সেখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এরা দাঁড়াচ্ছে log x plus log y plus log z is equal to log of c2, তাই তো? তাহলে c2 কত হলো? xyz। অতএব the general solution is phi of c1 x square plus y square minus 2z comma c2 xyz equal to 0, where যেখানে phi টা হচ্ছে একটা আরবিট্রারি ফাংশন। টুকে নাও সবাই, দেখো বুঝতে পারলে কিনা। মাল্টিপ্লায়ার কিন্তু প্রত্যেককে খুঁজতে হবে। আজকে হয়তো দু একজন বলে দিচ্ছ বলে অনেকে ভাবছে যে এত তাড়াতাড়ি কি করে বলে দিচ্ছে, আমরা তো এখনো স্যার বুঝতেই পারছি না, হঠাৎ করে এত তাড়াতাড়ি ভাবা যায় কিনা। হ্যাঁ অবশ্যই ঠিক, প্রথম প্রথম করতে গেলে এত তাড়াতাড়ি ভাবা যায় না, কিন্তু আস্তে 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 এগুলো কিন্তু ভাবতে হবে, নিজেদেরকেই ভাবতে হবে। বুঝতে পেরেছো? বলো। বলছিলাম মাল্টিপ্লায়ার কি একাধিক হতে পারে না? এখানে দুটো প্লেয়ার মারা হতে পারে না? মাল্টিপ্লায়ার এখানে যেমন 1/x 1/y 1/z পেলাম আর xy -1 পেলাম, এছাড়া কি আরো পেতে পারি না? হ্যাঁ পেতেই পারি। আমার দুটো কনস্ট্যান্ট দরকার, আমি দুটো দেবো, তার বেশি আমার দরকার নেই। তুমি যদি মনে করো যে তুমি আরো পাবে তো পেতে পারো। আমার দুটো কনস্ট্যান্ট দরকার, আমি তার বাইরে খাটতে যাব না। আমি কেন পেতে পারি না? পেতেই পারি মাল্টিপ্লায়ার, আরো বেশি পেতে পারি, অনেক পেতে পারি, কিন্তু আমি আমার দুটো দরকার, তার বেশি আমার দরকার নেই, সেটা আমি খাটবো না। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা একটা অঙ্ক দিচ্ছি, বাড়ির কাজ করবে সবাই। দুটো দিই, সলভ y minus z into p, তাড়াতাড়ি টুকে ফেলো। হ্যাঁ, প্লাস z minus x into q is equal to x minus y। 2 সলভ y plus zx into p minus x plus yz into q
ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা আরেকটা অঙ্ক দিই 3 নম্বর। এক্স প্লাস 2z ইন্টু পি প্লাস 4zx minus y into q is equal to 2x square plus y. আরেকটা দিয়ে দিই চারটে। z into xy z into x plus y into p plus z into x minus y into q is equal to x square plus y square. এই চারটে অঙ্ক তোমরা সলভ করবে, আমি নেক্সট দিন কিন্তু আলোচনা করব চারটে অঙ্ক। ঠিক আছে, আজকে এই অবধি থাক, 8টা অঙ্ক করালাম। নেক্সট দিন আরো অঙ্ক আছে, আমি সব ধীরে ধীরে করবো।